কি মোল্লা বলে বলেন, আচ্ছা এনা মোল্লা না মোল্লা কি বলে বলেন, একজন মানুষ আমার গ্রামে না জানে আচ্ছা থাকেন। আমার গ্রামে সুনামধন্য বিধায়কের এগেইনস্টে উনি কথা বলছেন, তাই আমিও বলছি একজন দলের একজন কর্মী হিসাবে আমি এইরকমেরই আমি বলছি, দলের এগেইনস্টে কথা বলতে চিন্তাধারা করে বলবেন, না হলে আমরা আইনমত দলের পক্ষ থেকে আমরা কোনো ব্যবস্থা নিতে বাধ্য হব। আপনি যে বলছে উনাকে পুরো বিশ্ব দেখে নিয়েছে, দেখেছে বলতে কি দেখেছে বা কি পর্যায়ে দেখেছে, কি পর্যায়ে কি বিষয় নিয়ে আপনি দেখেছেন? সোশ্যাল মিডিয়ায় একটা অপকর্ম নোংরা কাজ নিয়ে আমি নিজে ডাইরেক্ট দেখিনি, শুনতে পেয়েছি, একটু নাকি দেখেছিলাম, পুরো কিছু দেখিনি। নমস্কার, আমি পৃথ্বীরাজ চক্রবর্তী, বাতায়ন ডিজিটালে। আজকের এই সাক্ষাৎকার পর্বে আমাদের সঙ্গে রয়েছেন কালাইন ব্লক কংগ্রেস কমিটির মাইনরিটি চেয়ারম্যান মিস্টার আবুল হোসেন বরগুইয়া। আপনারা বিগত দিনে দেখেছেন নানা ধরনের কথাবার্তা আলোচনা আমাদের এই অনুষ্ঠান পর্বে থাকে, সেই অনুরূপভাবেই আজকের এই অনুষ্ঠান হবে আবুল হোসেন বরগুইয়া উনার রাজনীতির ময়দানে কিভাবে আসা, অনুপ্রবেশ কিভাবে হয়, এবং উনি একজন যেহেতু কাঠিগোড়ার নাগরিক, আমি নাগরিক বলার কারণ হচ্ছে উনি একজন কাঠিগোড়ারই স্থায়ী বাসিন্দা, নিবাসী, সেই মর্মে বলা। কাঠিগোড়ার বর্তমান যদি রোড কমিউনিকেশন বলা হয় এবং নানা ধরনের সমস্যা রয়েছে, এই মর্মে আবুল হোসেন বরগুইয়া যেহেতু কালাইন ব্লক কংগ্রেস কমিটির মাইনরিটি চেয়ারপারসন, উনি কি কি পদক্ষেপ নিচ্ছেন উনার মাইনরিটি কমিউনিটি যারা রয়েছেন, মাইনরিটি কমিউনিটির যারা মানুষ রয়েছেন, উনাদের নিয়ে কি উনার পরিকল্পনা রয়েছে, এবং আবুল হোসেন বরগুইয়া বিরোধী দলের একজন নেতা, বর্তমান কাঠিগোড়ার রাস্তাঘাটে যে দৈন্যদশা, এই ব্যাপারে বিরোধী দলের কি পদক্ষেপ রয়েছে, কি ভূমিকা রয়েছে, বা কি নিচ্ছেন, বা আগামীতে কি নেওয়ার পরিকল্পনা রয়েছে, এইসব বিষয়বস্তু নিয়ে আজ আমরা আবুল হোসেন বরগুইয়া মহাশয়ের সাথে বার্তালাপ করব। বার্তালাপের মাধ্যমে থাকবে কিছু প্রশ্ন, জিজ্ঞাসা, নিশ্চয় উনি ওনার ক্ষমতাসাধ্য যতটুকু হয় আমাদেরকে তুলে ধরবেন, আমরা ওনার থেকে যথাযথ উত্তর পাবো। আমাদের এই অনুষ্ঠান পর্ব শুরুতেই আবুল হোসেন বরগুইয়া মহাশয়কে জানাই স্বাগত। আপনাকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠান পর্বে। সর্বপ্রথম এই বাতায়ন ডিজিটাল এই সবাইকে, বাতায়ন ডিজিটাল পরিবারের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আজকে আমাকে একটি সুযোগ দেওয়ার জন্য, আপনাদের এই চ্যানেলের মাধ্যমে, বা আপনারা আমাকে আমন্ত্রণ করেছেন। আমি নিজেকে মনে করি একদম ছোট্ট, আর ছোট্ট হিসাবে আমি যে আপনারা আমাকে ডেকে এনেছেন আমি দুই চারটি কথা বলার জন্য। দুই চারটি কথা তো অনেকেই বলতে পারবেন, অনেকেরই বলার আছে, এর মধ্যে থেকেই আমাকে আপনারা ডেকে এনেছেন হিসাবে আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই। তো যেহেতু আপনি বলেছেন আপনি ছোট মানুষ, কিন্তু আমাদের এই যে প্ল্যাটফর্ম রয়েছে বাতায়ন ডিজিটালে, আমরা কিন্তু কোনো ধরনের মানুষের যে ব্যাকগ্রাউন্ড প্রোফাইল এইসব কিছু দেখি না। আমরা সমাজের প্রত্যেকজন মানুষ, সমাজে একজন প্রতিষ্ঠিত হোক অপ্রতিষ্ঠিত ব্যক্তি হোক, সবাইকে আমরা চাই আমাদের এই অনুষ্ঠানে আসুক, ওনাদের যা বলার না বলার কথাগুলো সবার সামনে তুলে ধরুক। আমরা এটাই চাই, সমাজে একটা পরিবর্তন চাই, একটা আওয়াজ তোলার। আচ্ছা, যাই হোক, আপনাকে আবারও জানাই স্বাগত। যেহেতু আপনি বর্তমানে রাজনীতির ময়দানে একটা সুনাম আছে, বর্তমান আপনি হচ্ছেন কালাইন ব্লক কংগ্রেস কমিটির মাইনরিটি
চেয়ারম্যান। তো এমত অবস্থায় আপনার থেকে যেটা জানার থাকবে যে নিশ্চয় আপনার একটা ইন্সপায়ারেশন বা কিছু থাকবে এই যে রাজনীতির ময়দানে আসাটা। অনেক সময় দেখা যায় যে কারো থেকে ইন্সপায়ার্ড হয়ে রাজনীতির ময়দানে আসে, কারো থেকে উৎসাহিত হয়ে বা কাউকে ফলো করে। আপনার জীবনে এই রাজনীতির ময়দানে আসাটা কিভাবে? সেই রাজনীতির যেটা জার্নি, পলিটিক্যাল জার্নিটা আমরা আজ এই অনুষ্ঠান পর্ব শুরুতেই জানতে চাই। আজকে আপনি এমন একটি কথা আহ, আমাকে বলছেন আপনি জানার জন্য, কিন্তু আজ দিন পর্যন্ত কোনো চ্যানেল বা কারোর কাছে আমি বলিনি। হুম, হুম, হুম। আমি কোথা থেকে রাজনীতিতে এসেছি, রাজনীতিতে এসে আমি কি সেটাই, করছি, সেটাই। কিভাবে কি আমার আসাটা? উদ্দেশ্য, হুম, হুম। আমি কি করব, আর কিসের জন্য আমি এসেছি। ঠিক, ঠিক, ঠিক। সব জনের বা সবের একটা মনের মধ্যে একটা এম থাকে। ফিউচারের চিন্তা এম চিন্তাধারণা। থাকে, হুম, হুম। নিয়ে আসে। আমি হচ্ছি, আমি প্রথমেই বলছি, আমি একজন একজন ছোট্ট মানুষ। আচ্ছা, আচ্ছা। আমি এর জন্য বলছি, আমি সাধারণ একটি পরিবার থেকে আমি হুম, হুম, বেরিয়ে আমি রাজনীতির প্ল্যাটফর্মে এসেছি। হুম, হুম, আমি রাজনীতিতে আওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের গ্রামে এবং আমাদের যে অঞ্চল, যে কালাইন, পুরো কালাইন হুম, লক্ষ্মীপুর, হুম, আমি পুরো হুম, অঞ্চল নিয়ে বলছি। হুম, হুম, আমাদের অঞ্চলে এমনভাবে চলে যে একটি কথা শোনা যায় যদিও, যে আমরা আজকে, আগে তো অরুণোদয় ছিল না, হুম, হুম, আগে অন্য অন্য আরো প্রকল্প ছিল, হুম, কিন্তু তখন যদি শোনা যায় ব্লকের মধ্যে এটা এসেছে সেটা এসেছে, আহ, কিন্তু পাইনি। এরকমেরই অনেক কিছু। যখন আমার মা, গ্রামের ভাষায় বলি, আমার মা, হুম, চাচি, দাদি, ওরা দেখেন এখনের সময় কিছু বা এই মেয়েলোক যারা হুম, আমার হুম, মা চাচি তারা হুম, আহ, এইগুলা জিনিসের মধ্যে সরকারি প্রকল্পর দিক দিক দিয়ে বা এই দিকে ওনাদের একটু আশা থাকে বেশি বেশি, এটা পাবো সেটা পাবো, কিন্তু মনে হয় কিছুই পাননি ওরা। আচ্ছা। কিছু কিছু হয় কি, উনি বলবেন আজকে আমি একজন বৃদ্ধ মানুষ, আহ, ভেবে নেবেন আমি বৃদ্ধ ভাতা পেয়ে যাব, কিন্তু উনি দেখেন বৃদ্ধ ভাতা পাবেন বলে আহ, কমসে কম 15-20 বছর উনি কাটাচ্ছেন, পাননি। 15-20 বছর পরে উনি পেয়েছেন, এরপরে আবার 2-3 বছর পরে উনি ডেট হয়ে যায়। এরকমই চলে, আশা করে 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 আসলেন, পরে কিন্তু সেটাই নাই। এইরকমের অনেক কিছু দেখা যায়। তো আমি সেটা বলছি কিসের কারণে, আমি সেটা এই কারণে বলছি, দেখেন অরুণোদয় দেবো আর এই দেবো সেই দেবো এটার লাগি নয়। আমি শুধুমাত্র এটাই জানি, দেখছি প্রকল্প মানুষে পায়নি, এরপরে গ্রাম থেকে অনেকে যে অনেক একটু বড় হলো, তারপরে আর কেউ তাকে পাননি। কেউ দেখেন এখান থেকে বড় হলো একটু নামি দামি বা একটু বড় হলো বা চাকরি চুকরি টাকা পয়সা হওয়ার পরে উনি গ্রামে চলে যায়। হুম, গ্রাম থেকে, সরি আমি গ্রামে বলছি, গ্রাম থেকে উনি টাউনে চলে যায়, হুম, হুম, যেমন শিলচরে হোক, করিমগঞ্জে হোক, হাইলাকান্দি, গুয়াহাটির যেদিকেও হুম, হুম। চলে যায়। এটা দেখে আমি একদিন আমি ভেবেছি যে মানুষে কি করে, যে কি জিনিস এটা, সেটার মধ্যে যে গ্রামও উন্নয়ন করা যায় না, কিছু না, রাস্তাঘাট এখনো এত অঞ্চলের রাস্তাঘাট কি অবস্থা আছে আপনি দেখবেন। এগুলা দেখে আমি বেরিয়ে এসে আমি রাজনীতিতে আমার একজন দাদা, উনি আমাকে ছোট ভাই উম, বলে উনি মেনে নেন, ছোট ভাই আমাকে বানিয়েছেন। তিনি এখন আমাদের এই দলে নেই, আর এখানেরও নয়। উনি হচ্ছেন গুয়াহাটি উম, কোর্টের যে, মতলব হাইকোর্টের হুম। অ্যাডভোকেট আচ্ছা, দায়ান হোসেন। আচ্ছা, আচ্ছা। উনি ছিলেন আমাদের উনি আমাকে বলেছিলেন, আবুল তুমি আসো, তুমি যদি আসো তাহলে তোমার গ্রামের অনেক দুঃখ সমস্যা দেখতে পারবে, তুমি মনে কোনো মানুষের সমস্যা দেখতে পারবে, তোমার মধ্যে এই দিল আছে। উনি আমাকে বলছেন, আমি জানি না এই দিল আছে, এই সাহস আসছে, তুমি করতে পারবে। আমি ওনার কথা শুনে আমারও একটু মনটা মতলব মনের মধ্যে আমার একটু হিম্মত আসলো, একটু সাহস এসে আমি বললাম যে ঠিক আছে। প্রথমে আমি এসে এনওসিআই করেছি,
মানে শুরুটা হয়েছে NSUI, এনএসওয়াই ছাত্র থেকে, জীবন থেকে। ছাত্র জীবন থেকে আমি এনএসওয়াই করেছি। প্রথমে আমি এনএসওয়াই যেমন কালানি ব্লক এনএসওয়াই ভাইস প্রেসিডেন্ট আসলাম। আচ্ছা এরপরে আমি অনেক দিন এনএসওয়াই করার পরে আমি ইউথ কংগ্রেসে আমি ইলেকশন লড়াইছি। আচ্ছা ইলেকশন লড়ে আমি ইউথ কংগ্রেসের সাধারণ সম্পাদক হই পুরা খাটিগুড়ার মধ্যে। আচ্ছা পুরা অ্যাসেম্বলি ভিত্তিক এই ইলেকশনটা হয়। যে ইলেকশনের মধ্যে আমরা পাঁচজন ছিলাম। এই এই খাটিগুড়া ব্লকের 4 জন ছিলাম। শুধুমাত্র আমি ছিলাম এই যে সময় আমি ইলেকশন খেলেছিলাম আমার কালানি ব্লক থেকে। ইলেক্টেড হয়ে আমি সাধারণ সম্পাদক হতে পেরেছি, প্রেসিডেন্ট হতে পারিনি। পরে এই যুব কংগ্রেস করে গেলাম একবার। পরে আবার ইলেকশন আসলো, কিন্তু আমি যুব কংগ্রেস খেলিনি। আমি পঞ্চায়েত ইলেকশন খেলার আমার চিন্তাধারা ছিল, আমি ইলেকশন খেলিনি। না খেলে আমি পঞ্চায়েত ইলেকশনও আমি নিজে কোনো কারণে আমি টিকিট পাইনি। ইলেকশন আমি নিজে খেলতে পারিনি। আমার আহ, wife। আমার ওয়াইফকে নিয়ে ইলেকশন খেলেছি, উনি নির্দল থেকে ইলেকশন খেলছেন। কিছু কিছু মানুষে আমাকে বহুত মহব্বত বহুত মায়া করেছেন, অনেক জন মানুষে, কিন্তু কিচ্ছু কয়েকজন মানুষে আমার 2 4 জন 5 জন মানুষে আমার অনেক ক্ষতি করার চিন্তা ছিল। ওরা আমার ক্ষতিও করেছেন অনেক লাইনে। আচ্ছা আর আমি পারিনি আগ বাড়তে, কিন্তু এই টেনশন নিয়ে নিয়ে আমি ইলেকশনের ভোটের 2 দিন আগে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আচ্ছা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি উন্ডেড পুরা হয়ে যায়, আমার ব্রেন হ্যামরেজ হয়ে যায়। আমি আমাদের এই লক্ষ্মীপুরে এখানে একটা বহুত কি বলবো অনেক এই যে আমার অ্যাক্সিডেন্টটা হয়েছে, এই অ্যাক্সিডেন্টটা কিন্তু সাধারণ নয়, অনেক বড় অ্যাক্সিডেন্ট। তার থেকে আমি আমি 21 দিন আমি কোমার মধ্যে থাকি। 21 দিন পরে আমি 21 দিন কোমার মধ্যে থাকি, তাও আমি গুয়াহাটি অ্যাডভান্স নিউরো সায়েন্সে প্রথমে তো আমি শিলচরে দেখাই। পি সাহা ডাক্তার আপনার ওইখানে দেখিয়েছিলাম, হয়নি। গুয়াহাটিতে নিয়ে ওখানে ঘুমাতে গেছি। অনেক কিছু আর এই কি বলবো, অনেক কিছু আমার লাইফে এই ছোট্ট লাইফের মধ্যে আমার হয়ে গিয়েছে। আমি বহুত ফাইট করেছি, বহুত কিছু করে আমি বেরিয়ে এসেছি, কিন্তু আজকে এইবারও আমি ছোট্ট একটা ইলেকশন আমি নিজে খেলিনি। তা আমার সিটটা যে যে ওয়ার্ডে মহিলা করে দিয়েছিল, তাই আমি আমার স্ত্রীকে দিয়ে স্ত্রীকে দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। করেছি, করে জিতেছিও। তো অনেক ফাইট করে এমএলএও বোধহয় ইলেকশন এরকম হয় না, অনেকজনের ঘুম নিদ্রা ওদের হারাম হয়ে গিয়েছিল। হ্যাঁ, আমাকে হারানোর জন্য 2 জন কাড়া করেছিলেন, 2 জনকে দাঁড়িয়েছিলেন আর কি আমাকে হারানোর জন্য শুধুমাত্র। কিন্তু আমাকে আর হারাতে পারেননি। এখানে আমার পুরা এরিয়ার মানুষ সবাই, প্রথমে আমার আল্লাহ আমার সাথে ছিলেন। আল্লাহ আমাকে মরা থেকে আমাকে জিন্দা করেও রেখেছেন। যে আল্লাহর আমি শুকরিয়া আদায় করি যে জীবনে আমি 100 জনের মধ্যে আমি 2 জন 3 জন এরকম বেঁচে আসতে পারবো বলে আমার আশা নাই। যে আমি আমার গ্রামে এরকমের দেখিনি। আমি নিজে বলছি আমার একদিন এরকমেরই যেত যে আমি আগামী দিন থাকবো কি না, মরে যাব, ভাবতাম এরকমই আমার ছিল। কিন্তু এই কন্ডিশন, তার থেকে আমাকে আমার আল্লাহ আমাকে রেখেছেন। আর গ্রামেরও এরিয়ার আমার কাঠিগড়ার মানুষ যতই যেও আমাকে চিনেন, অনেক আমাকে ভালোবাসা দিয়েছেন, অনেক আমার জন্য অনেক কেউ দোয়া করেছেন। তাই এই করে আমি আজকে আমার যে আমার মিসেসকে আমি আজকে এই আজকে আমার ওয়ার্ডের মধ্যে জিতিয়ে আনতে পারি। ওয়ার্ড ওয়ার্ড সদস্য করতে পারি। তো এগুলো আমি আমার জীবনে ফাইট করেছি। অনেক কিছু আছে, আমি দেখেন আমি সব কিছু বললে অনেক সময় লাগবে, তাই আমি সব কিছু বলছি না। আমি অনেক কিছু, আমি একটা কথা বলছি যে আমার লাইফের ব্যাপারে আমি কিন্তু অনেক কিছু করার পরে একজন বৃদ্ধ মানুষ, দাদুর বয়সী মানুষ আচ্ছা একজন আমাকে বলেছেন, এইবার ইলেকশনের যখন রেজাল্টের জন্য আমি এটা শিলচরে ছিলাম যখন ইলেকশনের রেজাল্ট যখন শেষ হয়ে যায়, জিতে বেরিয়ে আসার পরে উনি আমাকে বলছেন, "খুলো শুনে যাও।" বলে কি, বলে, "তুমি তো এখন আনন্দ না? না, আমি এখন এতদিনও আমি তোমাকে বলিনি, কিন্তু তোমাকে আমি আজকে বলছি তুমি একজন যোদ্ধা।" আমি বললাম, "কি বললেন? আমি তো বুঝতে পারিনি আমি যোদ্ধা।" বলে, "তুমি তোমার যখন জন্ম
জন্মর আগে থেকে তুমি যুদ্ধ করি, সব মানুষই কিন্তু জন্মের আগেও যুদ্ধ করে আসে। আর যুদ্ধ করে 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 কিন্তু তুমি তোমার ছোট কাল থেকে আমি দেখতে পাচ্ছি যে তুমি যুদ্ধ করে 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 আজকের দিনে তুমি যুদ্ধ করে আছো। আর আমি বলছি তোমাকে, তুমি যুদ্ধ বন্ধ করবে না। সতের জন্য, দেশের জন্য, গ্রামের জন্য, সবার জন্য এই রকমের তোমার যুদ্ধ চালিয়ে যাবে। জীবনে তোমার ভালো হবে। উনি আমাকে বলছেন আজকের দিন অবধি আর পরে ওনাকে আমার দেখা হয়নি, কিন্তু আমার এরিয়ারই মানুষ। আজকের দিন অবধি আর কখনো দেখিনি। আমি ভাবছি ২-৪ দিন পরে ওনার সাথে একবার গিয়ে দেখা করে আসবো। উনি বলছেন, আমি চিন্তা করে দেখেছি যে উনি আমাকে বলছেন যোদ্ধা। আমি তো ওনাকে বলছি বেরিয়ে না, এটা তো আপনি গ্রামের ভাষায় বা গ্রামের জন্য বলছেন। এটা কিছু না। অনেকজনে যে যারা যুদ্ধ করে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, আমরা স্বাধীনতা পেয়েছি, ওদেরকে যুদ্ধ বলে। আমাকে আপনি বলতে পারেন যুদ্ধ। স্বাধীনতা দিয়েছেন, আজকে আমরা আমরা এই ইলেকশন লড়তে পারছি, আমরা এখানে সবকিছু আমরা করতে পারছি। ওনাদেরকে মহাপুরুষ ওনারা হলেন, ওনারা হলেন যোদ্ধা। আমরা তো এই, এখন একটু ক্রিকেট খেলা খেললাম আর খেলে জিতে গেলাম, তাই যুদ্ধ হলাম নাকি? এটা কিন্তু নয়। আপনি বলছেন এটা, আপনি আপনি এই রকমের ভাবছেন, আপনি এই রকমের ভালোবাসেন আমাকে। আমি আপনাকে ধন্যবাদ দিয়ে ওনাকে ধন্যবাদ দিয়েছি যে এই কথাটা আমি শুনতে পেরেছি আমার লাইফের মধ্যে। ওটার কারণে আমি সর্বপ্রথম আমি অনেক আনন্দিত যে আমি, হ্যাঁ, কিছু না কিছু কাজ করেছি, উনিও দেখেছেন, দেখে তাই আমার এই কথাটা বলেছিলেন। ওটাই গিয়ে আমার জীবনে অনেক কিছু আছে। আজকে আমি ওটাই নিয়ে বললাম। জীবনে আমি অতটুকু করে এসেছি। মানে এই আর রাজনীতির যে যাত্রা, জি এটাই। জি জি, এটাই। আর আজকের দিনে আপনি মোটামুটি নিজে খুশি আমি যে অনেক জায়গায়। আনন্দিত, জি অনেক আনন্দিত। তো আমার যেটা প্রশ্ন থাকবে, তো যেহেতু আপনি মাইনরিটি চেয়ারপারসন কালাইন ব্লক কংগ্রেস কমিটির জি, আবুল হোসেন বড়ভুইয়া মহাশয়, যেহেতু আপনি একজন মাইনরিটি চেয়ারপারসন কালাইন ব্লক কংগ্রেস কমিটির, আজকের দিনে মাইনরিটি কমিউনিটি যারা মানুষ রয়েছেন, ওনাদের সমস্যা বলতে কি কি বর্তমানে আছে আপনার হিসাবে বা আপনি দেখতে পেয়েছেন? আমি এই কথা বলবো, মাইনরিটি কমিউনিটি যেটা, হুম। কমিউনিটি মাইনরিটিতে গিয়ে আমি হচ্ছে একটা দলের থেকে, সর্বভারতীয় দল যেটা কংগ্রেস দল, এই দল থেকে আমাকে একটা বহুত বড় দায়িত্ব দেওয়া হয়েছে। আমি ছোট মানুষকে হুম। বহুত বড় একটা দায়িত্ব দিয়েছেন। আর সে দায়িত্ব নিয়ে আমি আছি। আমি দায়িত্ব হিসাবে কাজও করছি যতটুকু আমি পারছি। আজকে দেখেন, মাইনরিটি এমন হয়েছে। মাইনরিটি আমাদের, বিশেষ করে আমি আমার বরাক উপত্যকার হুম। কথা আমি বলবো যে আমাদের বরাক উপত্যকায় এমন চলছে, মাইনরিটি নিয়ে পুতুল খেলা খেলা হচ্ছে আচ্ছা। আমাদেরকে নিয়ে। হুম, এমন ধরনের খেলা খেলছেন, যখন ইলেকশন আসে তখন একটু বেশি খেলা হয় আরো। কেন আমি দেখছি, এই গত ইলেকশনেও দেখছি, এর আগের ইলেকশনেও দেখেছি যে আমাদেরকে নিয়ে এটা সেটা করা হয়। আমাদের এই মাইনরিটিকে হুম। ফিচারম্যান বানিয়ে দেওয়া হবে। আচ্ছা। আমাদের এই মাইনরিটিকে চোর বানিয়ে দেওয়া হবে, আচ্ছা। ডাকাইত বানিয়ে দেওয়া হবে, ড্রাগস সম্পূর্ণ করিয়ে বিভাজন করে রাখবে। আচ্ছা। রাখা হয় আরো, দেখেছি। বিশেষ করে আমাদের এই বর্তমান আসাম সরকার, আমাদের সবারই অত আদরের, হুম। আমাদের যিনি মামা বলি, আচ্ছা। মুখ্যমন্ত্রী, আচ্ছা। যিনি অনেকে, এর মধ্যে থেকে অনেকে এরকম আগে, এখন নয় কিন্তু আগে একজন মহাপুরুষ ভেবে নিতেন অনেকজনে। আচ্ছা। হেমন্ত বিশ্ব শর্মা স্যার, ওনার কথা বলছি। উনি, আমি বিশেষ করে বলবো, উনি যখন এইগুলা জিনিস বিভাজন করা ছেড়ে দেবেন, উনি শূন্য হয়ে যাবে। এখন বুঝতে পারা যার যে উনি অ্যাকচুয়ালি উনি দেশের, গ্রামের, এরিয়ার, মতলব আসামের জন্য উনি একটুকু কিছু করছেন না, আমি বলবো। যদি উনার অন্তরে উনার এই ধরনের চিন্তাধারা থাকতো বলে আমার আসামটা আমি উন্নত করি, তাহলে অতটুকু ঋণ করতেন না, এই বিভাজন করতেন না। উনি যদি যে কোনো বিভাজন, হিন্দু মুসলিম এগুলো ছেড়ে দেবেন, উনি শেষ।
উনি শেষ বলতে রাজনীতি থেকে শেষ। উনি বলেছিলেন, আমি আগে একবার দেখেছিলাম, সোশ্যাল মিডিয়া দেখতে পাই, বলে আমি ইলেকশন খেলবো না, আমি রাজনীতিতে থাকবো না, অমুকবার ওটা না হলে, এরকমের একটা কথা এসেছিল। এরপরেও তো উনি আছেন, কিন্তু এইবার এরকম না, উনি সরবেন না, ওনাকে সরিয়ে দেওয়া হবে। উনি আশু করেছেন, উনি বিজেপি করে কংগ্রেস করেছেন, এরপরে উনি বিজেপি করছেন ওনারই স্বার্থের জন্য। দেশের আসামের স্বার্থের জন্য যদি উনি করতেন, ওনার আসামের মধ্যে যে যতটুকু আর কি উনি অর্থ বানিয়েছেন, আমি বলবো আমার জন্ম নয়, আমার আগের জন্ম, এর আগের জন্ম বোধহয় কোনো সিএম হয়ে কেউ এরকমেরই অতটুকু বানাতে পারেন। সম্পদ ওনার যে না, ওনার স্ত্রীর যে সম্পদগুলা যে আছে, কোথায় থেকে ওনার সম্পদ এসেছে? ওনার বেতন কত? আর এই সম্পদগুলা কোথায় থেকে আসে? ওনার কি আছে? কি এই যে যেগুলা জিনিস করবেন উনি, ওনার হয়ে যায় মানুষকে। উনি, আমি জানি একটা কথা আমি বলবো, উনি কিন্তু অনেক দুর্নীতি নিয়ে ওনার অনেক ট্যালেন্ট আছে। আমি বলবো আচ্ছা, যে ওনার চিন্তা নিজের, শুধুমাত্র নিজের স্বার্থের জন্য ওনার অনেক ট্যালেন্ট আছে। বলে আমার স্বার্থটা আমি কিভাবে করতে হবে, এই ট্যালেন্টটা কিন্তু ওনাকে, উনি অনেক অনেক বেশি আমি বলবো অর্জন করতে পারছেন উনি। সময় সময় উনি এমন একটি কথা বলবেন, পুরো মানুষকে বোবা লাগিয়ে দিতে পারেন উনি। যাই হোক, আমি কি বলবো, সিএম এর, আমাদের মুখ্যমন্ত্রীর ব্যাপারে ওনাকে সম্মান করি আমিও। উনি আমাদের মুখ্যমন্ত্রী, জানি না আর কতদিন থাকবেন, আচ্ছা, যতদিনও থাকেন তিনি, কিন্তু অতদিনই সম্মানের এই চোখ দিয়ে দেখবো। আর কিন্তু আমার অনুরোধ থাকবো, আমি ছোট্ট একটি গ্রাম থেকে বেরিয়ে এসেছি, আর গ্রামের একটি ছেলে হিসেবে আমি আপনাকে বলছি, একটু আমরার দিকে এই মাইনরিটি নিয়ে খেলা করবেন না। মাইনরিটিকে একটু আপনার ভিতরে দরদটা রাখার জন্য অনুরোধ করব, যেন আমাদের এই আসামের মিয়া, মুসলিম, হিন্দু এগুলা বাদ দিয়ে যদি আপনি পারেন, তাহলে চিন্তা করেন, রাজনীতি করুন। আর নহলে আপনি এগুলা নিয়ে আর পারবেন না। এখন আমাদের আসামের অনেক জনগণ জেগে গিয়েছেন। এই যে আমাদের আহ, যিনি এবারের একটি গৌরব, যিনি আমাদের এপিসিসি সভাপতি গৌরব গগৈ আসামের গৌরব হয়ে এসেছেন, আলো হয়ে। আর সে আলোটি জ্বলবেই, আলোটি দিয়ে দেবে, জ্বালিয়ে আলো, ওনার আলো দিয়ে আলোকিত নিশ্চয় আমাদেরকে পুরো আসামবাসীকে করবেন। এটা কিন্তু আপনি যতই কিছু আপনার এই নিজের স্বার্থের জন্য আপনি করুন, পারবেন না। এটা কিন্তু আমাদের আমরা যেটা বলছি, গ্রাম থেকে বেরিয়ে এসেছি, গ্রামের সব মানুষকে বলছি, বিশেষ করে সব মানুষই ওনাকে, গ্রাম টাউনের সব ধারের মানুষই ওনাকে ওনার প্রতি এবার একটি ভালোবাসা বেরিয়ে এসেছে, আর আশা ভরসা নিয়ে মানুষ এসেছে। নিশ্চয়ই এটা আশাটি, মানুষের ভরসা আশা পুরা হবেই, ওনাকে সিএম 26-এ বানাবে, এটাই আমার ধারণা। আর কথা হচ্ছে মাইনরিটি, যেটা মাইনরিটি নিয়ে শুধুমাত্র উনি খেলা করছেন না, উনি তো করছেন আরো আমাদের এআইডিএফ একটি দল, এটা সেই দল তো চলে গিয়েছে। ওনাকে, এই দলকে যারা, বা যে যে নেতারা যারা এই দলে এআইডিএফ দলে ছিলেন, নিলম্বিত করে বের করিয়ে দেওয়া হয়েছিল। যে ওনাদের যাকে দেওয়া হয়েছে, যাদেরকে দেওয়া হয়েছে, ওনারাই এই দলকে একদম বেকার করছেন। আর সে দলটা ওনারাই নিয়ে এসেছিলেন, একটু কোথায় হিম্মত দিয়ে কোথায় নিয়ে এসেছিল? আসামি আচ্ছা, নিয়ে এনেছিলেন। আর এনে এই আমাদের সংখ্যালঘু যারা মাইনরিটি, আমাদেরকে কষ্ট দিয়েছিলেন। আপনারাও দেখবেন, চিন্তা করবেন যে ঠিক বলছি না অঠিক বলছি। যদি আজকে এই দলটা বেরিয়ে আসতো না,
তাহলে এই দুর্গতি আসামে কোনোদিনও আসতো না। মানে আজকে আসামে মাইনরিটির যে প্রবলেম, সমস্যা চলছে, সেই বিষয়টা মানে মানে দায়ভারটা এআইইউডিএফ বেশির আপনার কথায় অংশ বেশি অংশ। বেশির অংশ যে ড্রাইভারটা এআইডি না, এরকমের নেতৃত্ব আসেনি, কোনোদিনও আসতে পারতো না। আর এই রকমেরই মাইনরিটির উপরে অতটুকু অত্যাচার, কষ্ট, জুলুম হতো না আরো। সে আমি কি বলবো, যে আমি দেখছি, সুযোগ পেয়েছেন আমার আসামের মুখ্যমন্ত্রী, উনি তো আগে শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ছিলেন আমাদের আসামের কংগ্রেসে যখন ছিলেন উনি মোটামুটি চালিয়েছিলেন, তখন লুঙ্গি টুপি সবকিছু উনিই লাগাতেন। এখন চলে গিয়ে বিজেপিতে যখন গিয়েছেন ওনার স্বার্থের জন্য, উনি ওগুলা সব থেকে খারাপ, মাইনরিটি সব থেকে খারাপ। আর প্রথমে ওনার ওনার গাড়ি ড্রাইভার কে কে জানি, শুনেছি মাইনরিটি ছাড়া উনি চলতে পারতেন না। মাইনরিটি সব কিছু, ওনার যারা বড় বড় মন্ত্রী ছিলেন, রকিবুল হোসেন সাহেব, আরও অনেকজন ছিলেন, ওনার খুব খাস বন্ধু, ওনার খাস মানুষ ছিলেন। কিন্তু এখন ওনারা সব থেকে বড় ওনার শত্রু হয়ে দাঁড়িয়েছে। উনি আমি এই আমাদের আসামের মুখ্যমন্ত্রী স্যার, ওনাকে আর কি বলবো, ওনার বলার আমার আর এমন বেশি কিছু নেই যে উনি কি করছেন ঠিক কি না। উনি আমি বলবো যে মাইনরিটিকে উনি নিজে, মাইনরিটি শুধুমাত্র যদি বের করে দিতে পারেন, তো উনি, আমি জানি না, টোটাল মাইনরিটি যদি বের করে দিয়ে দিতে পারেন উনি, তাহলে উনি রাজনীতিতে হয়তো আরো কয়েকদিন টিকে থাকতে পারবেন। রাজনীতিতে কি মতলব আসামের মুখ্যমন্ত্রী হয়। আর যদি সে কথা সম্ভব হয় না, আসামের মাইনরিটিকে বের করে দেওয়া সম্ভব হয় না, তাহলে ওনারও চুক্তি, আমি বলবো উনিও 26-এ আসামের মুখ্যমন্ত্রী আর হতে পারবেন না, আর কোনোদিনও হতে পারবেন না উনি। ওনার লাস্ট বার এই একটা সুযোগ পারেন, যদি আমাদেরকে সরিয়ে দেন, যদি আমরা এই ভারতের নাগরিক থাকি না, এই আসামের আমাদের কোনো দাবি থাকে না, আমরা আসামের, আপনি তো মনে করেন আমরা আসামের নয়, যদি মনে করেন আসামের নয়, আর যদি এরকমের কোনো আপনার কাছে এইরকমের কোনো পলিসি থাকে 26-এর আগে, পারলে আমরা আমাদেরকে সরিয়ে দেন। ডিলিমিটেশন করে কি করছেন আপনি? আপনার উপরে আবার এসেছে ডিলিমিটেশনটা, আপনার উপরেই পড়ছে। উনি ডিলিমিটেশন করে কি করেছেন করিমগঞ্জে, আমাদের হাইলাকান্দিতে দুটা সিটে মিলিয়ে, আমরা বরাক ভ্যালি 3টা সিটে মিলিয়ে 15টা ছিল, 13টা করে করছেন। আজকের থেকে যখন এই ডিলিমিটেশন করা হয়, প্রথমে যখন ডিলিমিটেশন যখন ছিল, তখনও মানুষ বেশি ছিল একজন এমএলএর এরিয়াতে। আজকে আজকে অবধি উনি কি করছেন, আজকে অবধি এই কি বলবো, আমি ভুলে গিয়েছিলাম, উনি এখন কি করছেন, ওনার ছিল আরো এমএলএ আমাদের এই বরাকভ্যালিতে এই 3 ডিস্ট্রিক্টের মধ্যে বেরিয়ে দেওয়ার কাম ছিল উনি, কিন্তু উনি কি করছেন, মাইনরিটিকে ব্যান্ড করার জন্য এখান থেকে আর 2টি সিট কমিয়ে দিয়েছেন। এইটা করে কিন্তু ফায়দা হবে না, আপনি এটা ভালো করে মনে রাখবেন। আমি আমাদের আসামের মুখ্যমন্ত্রী স্যারকে বলে দিতে চাই। আর মাইনরিটি, মানে এই যে মাইনরিটির যে ইস্যুগুলো আছে সেই ব্যাপারে আপনি অনুরোধ করতে চাইছেন? হ্যাঁ, মাইনরিটি আমাদেরকে, যদি আসামের মাইনরিটিকে বের করে দিতে পারেন, তাহলে তো ওনার ফায়দা হবে, উনি থাকতে পারবে। আর নাহলে এবার উনি কিভাবে পারবেন আমাদেরকে সরিয়ে দিতে? এই জায়গার যে মেজরিটি যারা আছেন, যারা কি যারা আছেন, ওনারা কি আমাদের ভাই নেই? ওনারা কি আমাদের জন্য মায়া মহব্বত নেই? ওনারা যা কিছু ছিল আমাদের মধ্যে, সেটা কিন্তু চলে গিয়েছে, সেটা আর পারবেন না। উনি আর পারবেন না, এটা কিন্তু আমার একজনের চ্যালেঞ্জ থাকলো। যেমন ধরেন, আমি আমার কথা বলছি, আমি আবুল হোসেন বড়ভূইয়া। আমার আমার যেমন ধরেন একজন পাড়া প্রতিবেশী, যেমন ধরেন অপূর্ব দাস, যেমন ধরো আরো অনেকজন বলছি, অনেক নাম আছে, অনেকজন আমার বন্ধু,
কাকা যেটা এরকমের সম্পর্কের আছে, হুম, হুম। ওনাদেরকে আমার থেকে পারবেন কি সরাতে? না, না। আমার যদি ওরা মারেন তাহলে আমি ওনার পাশে থাকবো। তো আচ্ছা। কিভাবে আমাকে সরাবে? ওনাদেরকে আমি মারলেও, ওনাদেরকে গালি দিলেও ওরা আমাকে মায়া করেন, আমাকে কুলে নেন। কিভাবে তুমি পারবে? আর কি করবেন? আর কিচ্ছু না, কি না করার ছিল আপনি করছেন না। সবকিছু আপনার শেষ। এখন কিন্তু আপনার শেষ সময়টা এসে গিয়েছিল। আপনার একবার ছিল এ ওয়ামা, আপনি সিএম হতে চেয়েছিলেন। আপনি হয়ে গিয়েছেন। আর আমাদেরকে কষ্ট দেবেন না। আপনি হয়েছেন, আমরা কষ্ট পেয়েও তবুও আমরা খুশ আপনি সিএম হয়েছেন। সিএম হওয়ার জন্য আপনি অনেক কিছু কংগ্রেসের থেকেও করেছিলেন। কিন্তু এখনো বলছি যে উনি সিএম, আপনি সিএম হয়ে গিয়েছেন। আর আমাদেরকে আর লড়াবেন না আমাদের মধ্যে। আর আপনার চাল, আপনার এগুলা কাজে আসবে না। একটু, একটু হ্যাঁ, একটু কিছু করতে পারবেন। কিন্তু এইগুলা করে আপনি আবার নিজে সরকার করে বিজেপিতে থেকে এটা সম্ভব হবে না। তাই আমি শুনছি এ মতলব আপনি আমাদের সর্বভারতীয় নেতা, বিরোধী বিরোধী দলপতি রাহুল গান্ধী স্যার, উনার সাথে ফোন কল, প্রাইভেট ফোন কলে আপনি আলাপ করছেন। আলাপ শুনতে পাচ্ছি যে আপনি চিন্তাধারা আবার ঘুরে আসছে নাকি কংগ্রেসে আসবেন। আমি হুম? জানি না আমার কংগ্রেসে আসবেন না কি আচ্ছা। করবেন। উনার সাথে উনি যখন থেকে আপনাকে বলেছিলেন জেলে ভরবেন কংগ্রেস সরকার আসলে। এরপরে থেকে আপনার ভিতরে কি একটি ওখানের ভাষা বা ওখানের কথাগুলা যখন আমার সিএম স্যারের শুনি, তখন আমার একটা দুঃখ আমার অনুভব লাগে যে স্যারের এরকমের দেখা যায় যে স্যার নার্ভাস ফিল হয়ে আছে। এই স্যারের মধ্যে কি একটা ডর লাগে। উনি কি পাপ করেছেন তার জন্য বোধহয় ওনার ভিতরে ডর আছে যে উনি নিশ্চয় তো এবার তো সরকার আসবেন আর আমি তো জেলে ভরে যাব, সেটা বোধহয় ভেবেছেন। আর এটা না করে আপনি, ঠিক আছে, আপনি সুন্দর হয়ে যান, তাহলে সব কিছু চলে যাবেন। আপনি জেলে হয়তো দয়া করতে পারেন আসামের জনতা, করে বলতে পারেন ঠিক আছে উনি সিট ছেড়ে দিয়েছে আর ওনাকে আর বলবেন না। আর ওটা কিছু এই যেগুলো আছে ধন সম্পত্তি যেগুলো অবৈধ ভেজান জমা করেছেন, অনেক মানুষকে কষ্ট দিয়েছে, ওগুলা আপনি কিছু বন্টন করে দেন আমাদেরকে। আপনি তো আমাদের মেইন সিএম স্যার। ওগুলা গরিব ওরা দেখে, হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সবাইকে একটু আদরের সাথে একটু মহব্বত করে আপনি লোন আর আবারও টিভি আসবে। কিন্তু এই আপনার যেগুলা পাপ করেছেন, আমি বলবো ভুল করেছেন, সেগুলা নিয়ে আর পারবেন না সিএম হতে। আর আপনার কথা থেকে বুঝতে পারলাম যে বর্তমানে সব ধর্মের জাতির মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ রয়েছে। সেই ভ্রাতৃত্ববোধ আর এই আমাদের সিএম এর যে রাজনীতি, আপনি বলছেন যে এখানে মানে আপনার কথা থেকে বুঝতে পারলাম যে একটা বৈষম্যের রাজনীতি, এবং উনি চেষ্টা করছেন যে মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ সেটা মানে ভাঙা। কিন্তু আপনার কথা থেকে বুঝতে পারলাম এটা উনি পারবেন না। মানুষের ভিতরে যে ভ্রাতৃত্ববোধ আছে সব বর্ণের মধ্যে, আপনি যদি বলুন আপনি কংগ্রেস কিন্তু এটা দাবি করে আসছে যে বিজেপি রাজনীতি করছে হিন্দু মুসলিম নিয়ে, জি, জাতিভেদ নিয়ে। জি, কিন্তু বর্তমানে এই যে জাতিভেদ, মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, জি, সেই ভ্রাতৃত্ববোধ আজকের দিনে আর বিজেপি পারবে না, সেটা আপনার থেকে বুঝতে জি, পারলাম। জি, এটা কিন্তু, এটা যেটা আমি বলছি, সেটাই আপনি দাবি করছেন। এটা কিন্তু অরিজিনাল যে কথাটা আপনারা চিন্তা করে দেখবেন, দিন দিন এই মহব্বতটা বাড়ি আসছে। যত কিছু ছিল, অনেক কিছু মানুষে দেখছে, এগুলা মানুষে এখন বুঝতে পারছে। এখনই মানুষে বুঝতে পারছে যে এগুলা তো আমার জন্য নয়। এক কাঠি যদি মতলব ২ কেজি চাউল, ১ কিলো চাউল, ১ কিলো চাউল যদি দাম বাড়ছে, শুধু মুসলিমের জন্য নয়, শুধু হিন্দুর জন্য নয়। এখন কি করছেন উনি? বলছেন পিস্তল দিয়ে দেবেন। এটা কি আমরা কেউ চায়? এই আসামের কেউ চেয়েছে আপনার কাছে আমাকে পিস্তল দেন? ওগুলা শুনতে পাচ্ছি, অনেকদিন সোশ্যাল মিডিয়ায় দেখতেও পাচ্ছি। উনি যেরকমের উনার, আমি বলবো উনি উনার বয়ে উনি কিন্তু এই আগের যেগুলা উনার
কাজকর্ম ছিল সবগুলো উনি ভালো, তার মধ্যে থেকে কিছুটা কাজ করেছিলেন, সেগুলো উনি এই বয়ে উনি ও ওনার কাজকর্ম ওনার থেকে হারিয়ে গিয়েছে বয়ে। আমি বলবো উনি পারবেন না, উনি বিফল কেন, আমি বলবো প্রফুল্ল কুমার মহন্ত স্যার থেকে নিয়ে তরুণ গগৈ স্যার, সর্বানন্দ সোনোয়াল স্যার, এরপরে উনি এসেছেন। হ্যাঁ, যে কোনো মানুষ, সাধারণ মানুষ, আমি দল করি, আমি তো বলবো ওনারা ভালো নয়, কিন্তু সাধারণ যে কোনো মানুষকে আপনি বলে একবার বলে দেখবেন যে কাজ যদি চিন্তা করো তো কার কাজ বেশি ভালো। এখনের সিএম স্যারে কি করছেন আর আগের সিএম স্যার ওনারা কি করেছিলেন, মানে আগের দিনের মুখ্যমন্ত্রী যারা জি পূর্ববর্তী, জি জি ওনাদের সঙ্গে তুলনা যদি করা হয় আজকের দিনের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে, সেই ব্যাপারে আপনি বলছেন যে জি, তুলনা করলে আগের কি উন্নতি বা বর্তমান কি উন্নতি, বা আগের রাজনীতির যে অবস্থা বর্তমান দিনের অবস্থা সেই কথাটা। সেই কথাটা আমি বলছি যে তুলনায় আসতে পারেন। আচ্ছা। যে সর্বানন্দ সোনোয়াল স্যার, ওনার থেকে ভালো আমি দেখছি তরুণ গগৈ স্যার। হ্যাঁ, ওনার থেকে ভালো খেয়ে আসছিলেন কেন আমার বয়সে আমি অতটুকু পাইনি, কিন্তু আমি দেখেছি। আর সব মিলিয়ে আমি দেখেছি উনি এই প্রথম দিক দিয়ে একটু ছিলেন, এরপরে উনি এমন ডাউন হয়ে গিয়েছিলেন, এখনো পর্যন্ত আর আসতে পারবো না। আমাদের আসামকে আমি বলবো একদম বেকার করে দিয়েছেন। আপনারা দেখবেন অরুণোদয় শুধুমাত্র, ওনার তো একটাই অরুণোদয়, আর কি আছে। অরুণোদয় দিয়ে একটা কথা এসেছিল, আহ, চামচ দিয়ে আর বেলচা দিয়ে নিয়ে গিয়েছে। আমাকে একটা চামচ দিয়ে দিয়েছেন আর বেলচা দিয়ে উনি নিচ্ছেন, এইরকমই একটা কথা। উনি আমাদেরকে শুধুমাত্র ঠকাচ্ছেন, আর কিছু না। চাকরি চুকরি কিছু নেই ওনার ব্যাপারে। আমরা ছোট্ট মানুষ কি বলবো, আমাদের কথা সবাই শুনবো কি না, কতটুকু শুনবো, বেশি না বলাটাও ভালো। আমি বলছি, আমার অনুরোধ এখনের সিএম স্যারকে, আমাদের মাইনরিটিকে নিয়ে আর আপনি একটু হিংসাটা আপনার ছেড়ে দেন, আর একটু আপনি মায়ার নজরে মাইনরিটির দিকে একটু তাকান। শুধু মাইনরিটি মেজরিটি করবেন না, আপনিও একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আর এটা করে বর্তমানের জন্য একটু হয়তো আপনার মনের মধ্যে একটু আরাম পাবেন, কিন্তু পারবেন না আপনি মুসলিম জাতিকে ধ্বংস করতে পুরা। আর না পারবেন আপনি আমরা আমাদের হিন্দু জাতিকে ধ্বংস করতে। কোনো জাতিকে আপনি ধ্বংস করতে পারবেন না। আর আপনার নীতি যদি ঠিক করে দেন তাহলে সব ঠিক হয়ে যাবে। যদি আপনি পারেন তাহলে সব ধর্মকে আপনি একই নজরে তাকান, আর সবাইকে আপনি এক নজরে দেখেন, সবাইকে এক মনে করে আপনি করেন। আর না হলে এগুলো ছেড়ে দিন, এটাই আমার অনুরোধ। ঠিক আছে, তাহলে আমরা এত সময় আপনার থেকে জানতে পারলাম যে মাইনরিটি কমিউনিটির কি ইস্যু রয়েছে, বা আপনি কি দাবি করছেন সরকারের কাছে, বর্তমানে রুলিং পার্টির কাছে। ঠিক আছে, কিন্তু বর্তমানে যেহেতু কাঠিগোড়ার যে রাস্তাঘাটের অবস্থা দৈন্যদশা, সেটা আপনিও নিশ্চয় জানেন, অবগত, যেহেতু আপনি কাঠিগোড়ারই একজন নাগরিক, এবং আপনার যে স্থায়ী বাসভবন কালাইন বাজারের নিকটবর্তী, আপনি একজন লক্ষ্মীপুরের বাসিন্দা, যেটা আমরা জানি। এবং আমার কথাটাই হচ্ছে যে আপনি হচ্ছেন একজন বিরোধী দলের নেতা, কালাইন ব্লক কংগ্রেস কমিটির চেয়ারপারসন আবুল হোসেন বড়ুইয়া। কালাইন যে রাস্তাঘাটের এই ধরনের যে অবস্থা রয়েছে, অনেক সময় নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে ছাত্ররা, রোগীরা। এই ব্যাপার নিয়ে আপনারা বিরোধী দল হিসেবে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? আমি বিশেষত হচ্ছে কালাইন কালাইন থেকে মালিদর বলুন বা এত অঞ্চলে অনেক ট্রাফিক জ্যাম, হয়তো ছাত্ররা পরীক্ষায় সম্ভবত যেতে পারছে না,
অনেক সময় অনেক রোগীর গাড়িও অ্যাম্বুলেন্সও আমরা দেখতে পাই সেই ট্রাফিক জ্যামে পড়ে রয়েছে, রাস্তাঘাটের মধ্যে গর্ত বড় বড়। এই ব্যাপারে আপনারা কি বলতে চান এবং আপনাদের কি পদক্ষেপ বর্তমানে নিচ্ছেন আপনারা, বা ভবিষ্যতে কি নিতে পরিকল্পনা রাখছেন? এই ব্যাপারে আপনি একজন বিরোধী দলের নেতা হিসেবে কি বলবেন? আমি বলবো, আপনাকে অনেক সুন্দর কথা আপনি বলেছেন যে আমাদের এত অঞ্চলের রাস্তাঘাট এবং আরো আছে পানীয় জল, অনেক কিছু সমস্যা আমাদের মধ্যে আছে। শুধুমাত্র কংগ্রেসে কষ্ট করেননি, এখানে কংগ্রেস বিজেপি কোনো দল নেই, সব সর্বদলীয় মানুষে এবং যারা দল করেনি, সাধারণ মানুষ, ওরাই সবাই কষ্ট করছেন। তাই আমি কি বলবো, বর্তমানের সরকার আমাদের এই বরাকবেলিতে 2জন মন্ত্রী দেওয়া হয়েছে। ওনারা কোথায় আসেন, কিভাবে আসেন আমাদের বরাকবেলিতে গুয়াহাটি থেকে, আর কোথায় কিভাবে যান জানি না। খুব সম্ভব ফ্লাইটে, ওনারা তো বড় মানুষ, ফ্লাইটে যাতায়াত করছেন এবং নাহলে ট্রেনে ওনারা যাতায়াত করছেন। কিন্তু ওনারার কাছে অনেক বড় বড়, আমি বলবো, বিজেপির কর্মী ওনারাও তো আছেন। একবার গিয়ে মন্ত্রীর কাছে এবং সিএম স্যারের কাছে একবার ওনারা কি বলেন না যে আমরা বিরোধী হয়ে খালি যে বিরোধিতা করব সেটা নয়, ওনারা বলেও তো কিছু উন্নয়ন আমাদের করতে পারেন। এটা কি ওনাদের আশা নেই? না ওনারা বুঝে গিয়েছেন 26-এ ওনাদের গেম খতম, তার জন্য করছেন না, নাকি বুঝতে পারেনি? অনেকজনে তো শুনতে, মোবাইলে সোশ্যাল মিডিয়া দেখতে পাই, অনেকজনে তো টিকির দাবি নিয়ে আছেন। বিজেপি থেকে উনি টিকিট পাবেন, উনি পাবেন, এন নাই সেন নাই। কে আবার বাইরে থেকে এসে আবার কাজ করছেন, কি কাজ করছেন, বাউতা কাজ না কি কাজ তাও জানিনি। বাইরে থেকে এসে বলতে আপনি কাকে মানে কে সেই ব্যক্তি বা কাকে বুঝাতে? বাইরে থেকে এসে মতলব আমাদেরকে তো খেলার পুতুল, আমাদেরকে খাটি করার লোক বা খাটি করার যারা আমরা মানুষ আছি, আমাদেরকে তো শুধুমাত্র খেলা করা হয়। আচ্ছা, বাইরে থেকে আগেও ওলান এসেছেন, বাইরে থেকে এসে কেউ বা জিতিয়ে গেছেন, কেউ জিততে পারেননি, কিন্তু বাইরে থেকে দেওয়া হয় কাটি করার জন্য। আর এসে একটু প্রথম দিক দিয়ে ললিপপ আরে খাওয়াননি, শুধুমাত্র দেখিয়ে হাত থেকে আবার নিয়ে চলে যান। আচ্ছা, ললিপপ আমাদেরকে দেখিয়ে ওনারা সেই ললিপপটি চলে যান নিয়ে যান ওনাদের সাথে। এইরকমের এখন আমি দেখছি আমার আর একজন কি আমাদের কংগ্রেসে থাকতে উনি অনেক সুনামধন্য ছিলেন, কমলাক্ষ দেবপ্রকাশ। উনিও আমাদের কংগ্রেসে ছিলেন, কংগ্রেসে উনার অনেক আদর ছিল, সম্মান ছিল। এখন যে উনি যেভাবে হয়েছেন দলের মধ্যেও, এরপরে সাধারণ মানুষের কাছেও, আমি বুঝতে পারিনি উনি কি করছেন, ওনার বা কি এইম, ওনার কি চিন্তাধারা। ওনাকে বলছি, ওনার কি শুনছি ওনার সিএম স্যারের সঙ্গে ওনার অনেক সম্পর্ক আছে। উনি যদি ওনাকে দায়িত্ব দেওয়া হয়, সিএম স্যারের এই রকমের কোনো দায়িত্ব দিয়ে থাকেন দলের থেকে, উনি তো দলেই যাননি, আমি শুনি দলেই উনি যাননি। এখন ডরিয়ে ওনার ভিতরে ডর আছে যে উনি দলে যদি যান তাহলে কংগ্রেসে আবার কি ভোট করবো না কি করবো, তার জন্য উনি দল ছেড়েননি। তাই এখন ছেড়ে দিবেন। উনি যে কাটিগড়ায় ঘুরে বেড়াচ্ছেন আর উনি দেখাচ্ছেন আমি কাটিগড়ায় কাজ করছি,
উনি কি কাজ করছেন, এগুলা উনি দেখেন নাকি? যদি কাজ করছেন, উনি কি কাজ করছেন আমি বলবো। কাজগুলা কি, উনি সিমসারকে কি দেখাবেন, ওই ওই কাজ করছি। যদি আমি সেদিন দেখেছি উনি একটি আমাদের কলেজ রোডের এখানে একটি বোর্ড উনি মতলব একটি উদ্বোধন কি একটা কাজের দেখাচ্ছেন, আরো চারটি না কয়টি উনি উদ্বোধন করেছেন। এগুলা কাজ কবে হবে? ওনাদের কন্ট্রাক্টর কে? এই কাজগুলোর কন্ট্রাক্টর কে? কে কন্ট্রাক্টরে কে পেয়েছে? কে কাজ করবে? কিভাবে কাজ হবে? কাজটা পুরা কবে হবে? কাজ শুরু কবে হবে? শুধুমাত্র আমাদের এই যে সাধারণ মানুষকে বাউতা দিয়ে উনি এগুলা করছেন, আমি পুরোপুরি জানি না কাজ হবে কি না। আমার তো একজনের ধারণা লাগছে যে কাজ হবে না, তবু আমি এত বলতে যাচ্ছি না। ওনাদেরকে মতলব একটা ধান্দা লাগাচ্ছেন, বাউতা আমি বলবো, এগুলা বাউতা। যে দেখাচ্ছেন আপনারা পেয়ে যাবেন মতলব রাস্তা, আমি তো টিকিট নিয়ে আসবো। আচ্ছা বাবা, টিকিট নিয়ে এসো আর যা কিছু করো আপনি জানো, কিন্তু যদি এরকমের কিছু আপনার মধ্যে কোয়ালিটি আছে, আপনার মধ্যে এরকমের কিছু ক্ষমতা আছে, সিএম স্যারের কাছে থেকে এনে সত্যি সত্যি কিছু কাজ করে আমাদেরকে হেল্প করুন। টিকিট পান না পান এটা হলো পরের কথা, জনগণের ভোট দেব না দেব এটা পরের কথা। এটা আপনি টিকিট নিয়ে আসো, আর যদি আবার জনগণের যদি ভোট দেয় না, তাহলে তো টিকিট আনা তাও বেকার হয়ে যাবে। যদি আপনি কাজ না আনো, তাহলে আরো এই দলের আরো বদনাম করবে, এই দলের আরো ক্ষতি হবে আরো অনেক লোকসান হবে এই দলের। আপনি কিছু কাজ করুন। যে হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি আমাদের এমএলএ খলিলউদ্দিন মজুমদার সাহেব, ওনার যে ভদ্রতা, সে ভদ্রতার যে ভদ্রতা, উনি অনেক ভদ্র। ভদ্রতার মধ্যে থেকে আপনি ফায়দা লড়ছেন ওনাকে রেখে। ওনার আমি বলবো উনি আছেন এখানে এমএলএ, আপনি মন্ত্রী নয়, আপনি কিছু নয়, আপনি আরেক জায়গা থেকে এসে কিভাবে কি করে নেন, এরকমের তো আমরা কোনোদিন দেখিনি। তবু আমরা মেনে নিলাম যে উনি করবেন, কিন্তু আপনি করছেন। আবুল মহাশয়, কমলাক্ষ দেবপুর কাছিল, জি ওনাকে আপনি কোন দলের বলবেন বর্তমানে? উনি কিন্তু কংগ্রেস থেকে এখনো বর্তমান সময়ে কিন্তু অব্যাহতি দেননি, রিজাইন দেননি। আপনি কোন দলের মনে করবেন? আমি বলে তো ফায়দা নেই। আমি না, যদি আপনার হিসাবে, আপনার জ্ঞানে আপনি কি বলবেন উনি আজকের দিনে কোন দলের? আমি অত ঘুরিয়ে বলবো না। হ্যাঁ, যার কোনো ঠিকানা নেই, যার কোনো যার কোনো পরিচয় নেই, তাকে ওনাকে কি বলা হয়, মানুষে কি জানে সেটাই হতে পারেন। আমি তো উনি কোনো দল করছেন না, আবার দলেও জায়গা দিচ্ছে না, দলও করেননি, দলে তো কিন্তু জাননি, কিন্তু দল থেকে ওনাকে কোন ধরনের মানে টার্মিনেট করা হয়েছে কি, বহিষ্কার বা এই ধরনের কোনো কিছু আজকের দিনে করা হয়েছে কি না, আপনার জ্ঞানে কি আছে জানা? দলে বহিষ্কার এবং করেছে কি না, বা দল থেকে উনি যান কি না, সেটা তো আমি এমনভাবে বলতে পারবো না। কেন বলতে পারবো না? উনি কংগ্রেস দলের ছিলেন, উনি বলেন আজ অব্দি আমি কংগ্রেস দলের আছি। না, ছিলেন বলতে বোঝা যাচ্ছে যে এখানে অতীত, আগে ছিলেন, কিন্তু বর্তমান দিনে কিন্তু উনাকে কিন্তু কংগ্রেস ছাড়তে আমরা দেখতে পাচ্ছি না। আজকের দিনেও কিন্তু উত্তর করিমগঞ্জের বিধায়ক উনি আছেন, উনার পেটে দেখা যাচ্ছে। এই ব্যাপারে আপনাকে বলছি, এই যদি তো দলও বোধহয় কোন একটা গাইডলাইন, কোন একটা সিস্টেমের কারণে হয়তো দলে বহিষ্কার করতে পারে না বা করেনি, হয়তো দয়া করে অথবা কোনো সিস্টেমের কারণে। ওনার যে অপকর্ম চলছে দলের এগেইনস্টে, যেরকমের কাজ উনি করছেন এগেইনস্টে দলের, এই রকমের কাজ যদি দলের এগেইনস্টে করছেন বলে, এই দলে যদি দলের আবার বলেন উনি আমি অমুক দলের ব্যক্তি, আমি বলবো তিনি অপকর্ম উনি করছেন। দলের একজন থেকে এরকমের কাজ তো, উনি একজন আমাদের আসাম প্রদেশ
কংগ্রেস কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলেন। উনি তো ভালো জানেন, আমরা তো এই ব্যাপারে শিশু, কিন্তু উনি ভালো জানেন। এরপরে যে উনি দলের এগেইনস্টে যেভাবে কাজ করছেন, যেগুলা করছেন, অপকর্ম, এই রকমের কাজ তো কোনো দলের মানুষ থেকে করতে পারবো না। কিন্তু আজকে আমি একটা কথা বলছি, আমি একজন মুসলিম ছেলে হয়ে যদি আমি আহ, মসজিদ, মোকাম বা আমার যে যেটা আমার ধর্মের যেগুলা হুম। অনেক জিনিস আছে, বা আমি আমার জাতিকে, আমার ধর্মকে আমি গালি, এবং আমি মসজিদ, মাদ্রাসা, মোকামকে আমি মতলব কোনো এর বিরোধিতা করার তো আমার ক্ষমতা থাকবে না, আমি করবো না। যখন একজন ধর্মী মানুষের তার যান যদি এখানে গলার মধ্যে এসে যায়, আর যান যদি চলে যাওয়ার সময় হয়ে যায়, তাহলে তো হে করবে না। কিন্তু আবার একজন হিন্দু মানুষ, সনাতন ধর্ম সম্প্রদায়ের মানুষ যদিও একজন এত কোনো সময় এরকমের কাজ করবে না। ওনার মন্দিরের বা অনেক আসলে আপনি কি বলতে চাইছেন? আপনার কথা থেকে বোঝা যাচ্ছে যে 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 ধর্মেরই হোক তার ধর্মকে কখনো অবহেলিত করবেন না, পালন যার থাকা সত্ত্বে। জি 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 জি। কিন্তু আপনি সোজাসুজি কি বলতে চাইছেন? আমি বলতে চেয়েছি ওনার কোনো পরিচয় নেই, আমি কি বলবো, আচ্ছা, ওনার পরিচয় আমি দিতে পারবো না। আমি যদি আপনি আমার কাছে চান যে উনি কোন দলের, কিন্তু আমি বলবো আমি সেটা আমার মুখ দিয়ে বলতে পারছি না যে উনি কোনো দলের নেই। শুধুমাত্র এটাই বলতে পারি আমি, উনি কংগ্রেসেও নেই, বিজেপিতেও নেই, নির্দলও নয়। নির্দল মানুষ হয়ে এরকমের কাজ করেননি। কিন্তু কাটিগড়ায় আজকের দিনে উনার জনপ্রিয়তা দিন দিন বেড়ে যাচ্ছে। কাটিগড়ায় যদি জনপ্রিয়তা বাড়িয়ে এসে তো ভালো কথা। একজন মানুষকে যদি কেউ ভালোবাসে তাহলে তো ভালো কথা। এরকমের যদি জনপ্রিয়তা ওনার বাড়িয়ে এসে, তাহলে তো আমি বলবো অনেক ভালো। কিন্তু আমি তো দেখিনি উনি এমন কোনো কাজ করছেন যে কাজগুলার কারণে ওনার জনপ্রিয়তা বেরিয়ে এসেছে। আমি কি মর্মে বলছি আপনাকে, আজকের দিনে কাটিগড়া যারা যুব প্রজন্ম, জি আপনি যদি সোশ্যাল মিডিয়ায় যদি কোনো কিছু পোস্ট দেখেন, ওই পোস্টের যদি কমেন্ট দেখেন, তাহলে আপনি নিশ্চয় বুঝতে পারবেন যে কাটিগড়ার যুব প্রজন্মের মাঝে কমলাক্ষ দেবপুর কাছের মানে জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলছে। এই জনপ্রিয়তা কতদিন থাকবে, টিকসই কতদিন হবে, সেটা হচ্ছে বিষয়বস্তু বা বলার কথা। সত্যিকারে যদি ওনার জনপ্রিয়তা বেরিয়ে বেরিয়ে এসে বেড়েছে, উনি জনপ্রিয়তা পেয়েছেন, জনপ্রিয়তা লাভ করেছেন, এরকম যদি হয়, আমি বলবো উনি বাউতা দিচ্ছে মানুষকে, একটা অন্ধবিশ্বাস দিয়ে। মতলব কি কি বলবো, উনি মিথ্যা ভালোবাসা দেখাচ্ছেন, উনি দেখিয়ে উনি করছেন কি কাজ করছেন আমাকে দেখান না, এমন এমন কাজগুলো দেখান না। উনি আজকে যদি আমি আমার মা বাবা রেখে, মা বাবা যদি মা বাবাকে না খানি মতলব না দিয়ে, মানে সোজা কথায় আবুল মহাশয়, জি জি মানে একটা প্রবাদ বাক্য আছে যে মার থেকে মাসির কদর বেশি। ইয়েস, জি জি জি। মানে আপনি সেটাই বলতে চাইছেন যে মাকে সেই মানে প্রাধান্যতা না দিয়ে দেওয়া হচ্ছে মাসিকে, রাইট। জন্মদাতা মাকে অবহেলার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, আর মাসিকে আপন করে নেওয়া হচ্ছে বর্তমান যেটা আপনি যেটা বলতে চাইছেন। কিন্তু আমার প্রশ্ন ছিল, ঠিক আছে আপনার এই বিষয়ে আমরা আসছি আবারও, কিন্তু আমার প্রশ্ন ছিল যে কাটিগড়ার বর্তমান যে রাস্তাঘাটের অবস্থা, বিরোধী দলের একজন নেতা হিসাবে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন বা ভবিষ্যতে নেওয়ার পরিকল্পনা রয়েছে আপনাদের? আমি একজনের ব্যাপারে অতটুকু চলে গিয়েছিলাম, অতটুকু বলার ঠিক নয়। ওরা জনপ্রিয়তা ওনার যদিও বেশি থাকে তাহলেও ভালো, আর যদি থাকে না তাহলেও আমার কিছু আসে যায় না। তাই আমি বলছি, ওনাকেও বলছি, আপনার যদি ক্ষমতা দেখানোর আছে তাহলে কাজ করে দেখান। আর যদি থাকেনি, আপনি বার্তা দেবেন না আমাদেরকে, আমাদের কাটিগড়ার লোককে, চাই হিন্দু মুসলিম যে কোনো জাতি মানুষ হোক। আপনি কোনোদিনও এরকমের ভাষা, এরকমের কথা আপনার আসতো না। এখনই আমাদের সিএম স্যারের মতো কেন আপনি এই ধরনের ভাষা করছেন, যে ভাষাটা শুধুমাত্র মুসলিম হিন্দু
আগলি আগলি রেখে আপনি কথা বলছেন, আপনি পারবেন না। এটা এটা কিন্তু আপনিও জানবেন যে কিন্তু নিজের স্বার্থ নিজের চিন্তা করে এ কিন্তু নিজের কোনোদিনও ফায়দা বাস্তবে একটু একটু হয়ে যাবে, কিন্তু এটাই থাকবে না, এটাই চলে যাবে। কিন্তু যদি আপনি দশের চিন্তা সবার চিন্তা করেন তাহলে আপনারও থাকবে আর দশেরও থাকবে। আপনার শুধু চিন্তা ছাড়েন, ছেড়ে আপনি একটু, আমি বলবো আগে যেরকমের আসলেন সেরকমই চলার একটু চিন্তা করেন। মানে পূর্ববর্তী অবস্থায় যেমন ছিলেন সেই অবস্থায় আজকে দিনে আপনি দেখতে চাইছেন। জি জি জি, আমিও বলছি আপনি এরকমই করেন। আর আপনার এই সে সে জায়গায় আপনি যে জায়গায় ছিলেন দক্ষিণ করিমগঞ্জ বোধহয়, সে জায়গায় একটু দরদ রাখুন। ওনারা ভোট দিয়ে ভোট আশা করে আপনাকে জিতিয়েছিলেন, আপনি কি এই জায়গা ছেড়ে এসে কাঠিগড়ায় তো আছেন অনেকজন, এখন আমরা 2জন মন্ত্রীও পেয়েছি। ওনারা আমাদেরকে দেখবেন, আমরা অনুরোধ ওনাদেরকে ওনাদেরও দৃষ্টি আকর্ষণ করছি যে বর্তমানে বহুত কষ্ট করছি রাস্তাঘাট নিয়ে। সেটাই। ওনারা আমাদেরকে দেখবেন, আর ওনাদেরকে দেখার জন্য বারবারও বলছি। আপনি যদি পারেন তাহলে আমি বলবো না যে আমার কাঠিগড়ায় কাজ করবেন না, অল ওভার আসামে আপনি যে জায়গায় হোক, মানুষের ভালো, এরিয়ার ভালো, এই আমাদের আসামের ভালোর জন্য কাজ করলে আপনাকে সবাই ভালো বলবেন, আমিও বলবো। আর এই রকমের বাউতা দেবেন না। আমি জানি কিছুটা বাউতা চলছে, যদি আমাকে জিজ্ঞাসা করা হয় কি নিয়ে বাউতা, আমি দেখিয়ে দেব। আপনি কিছু বাউতাও দিচ্ছেন। আমার অনুরোধ থাকবো, আমাদেরকে ঠকাবেন না, আর আমাদেরকে ঠকিয়ে আর এটা করবেন না, অনুরোধ কাজ একটু করেন। আমি বলছি আমাদের এই যে এরিয়ার রাস্তার ব্যাপার, আপনি আপনি যদি কালাইন বাজারের কথা বলুন, সেই পয়েন্ট দীর্ঘ সময় ধরে ব্লকে থাকে, অনেক অ্যাম্বুলেন্স লাইনে দাঁড়িয়ে থাকে ট্রাফিক জ্যামে, সেটা দেখা যাচ্ছে। এবার কিন্তু একটা প্রমাণ আসবে, আপনি দেখতে পাবেন, আপনারা দেখবেন এবার এবার কিন্তু প্রমাণ পেয়ে যাবেন এই বর্তমান সরকারে। এই যে আমাদের বরাকবেলির তথা বিশেষ করে আমাদের খালাইন, গুমলা, ডিগরখাল, এগুলা বিশেষ করে এই বরাকবেলির মেইন বলে পরিচিত হিসেবে খালাইন থেকে বালিডোর অবধি যে অবস্থা বর্তমানে এই সরকারে চালাচ্ছেন, গেট দিয়ে যে ধরনের প্রশাসন দিয়ে গাড়ি ঘোড়া বন্ধ করে, আমি তো কোনোদিনই দেখতে পাইনি এত লম্বা লাইন। কেন একদিনের মধ্যে গিয়েছিলাম বাপরে মালিডোর থেকে আসতে, আমি সকালে গিয়েছি, এটা আমার কাজে ব্যক্তিগত কাজে গিয়েছিলাম মালিডোর, সকালে গিয়েছি আমি ধরো 8টা-9টার সময় ঘর থেকে, এরকম 8-9টার সময় বেরিয়েছিলাম। আমি এখানে গিয়েছি, গিয়ে মালিডোরে গিয়েছি, গিয়ে আমি পৌঁছেছি 3টার সময়। রাস্তায় একটা হোটেলে ভাত খেয়েছি, আমার সঙ্গে আরো 2-3জন মানুষ ছিলেন, ওনারা এটা ওয়াগনার কার নিয়ে বেরিয়েছিলাম। আমি বলছি 3টার সময় গিয়েছিলাম, আর রাত্রে আবার ঘরে এসে পৌঁছতে পেরেছি আমি 10:30 বেজে গিয়েছি। বুঝলেন, আমি নিজে গিয়েছিলাম আর এসেছি। এই রাস্তার অবস্থা যে ব্লক লাগিয়ে এইরকমের চলে, আপনারা সবই আমাদের অত্যন্ত অঞ্চলের মানুষ সবই জানেন। আপনারা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, আপনারা অনেকের সম্পর্ক আছে, বলুন। সাধারণ সবাইকে আমি বলছি, আপনারা বলুন, আপনারা বেরিয়ে আসুন। কোনো দল হোক, নির্দল হোক, বিনা দলে হোক, আওয়াজ উঠান, না হলে টনক লড়বে না আমাদের এই সরকারের। আর আমরা কষ্ট আর কত করবো। আমি এই অত্যন্ত অঞ্চলের জনগণ সবার কাছে আমার অনুরোধ, আমি সবাইকে বলছি আপনারা একটু বেরিয়ে আসুন। আর যদি নিজে লড়ি না, নিজে যদি মাতি না, নিজে যদি কিছু করি না, তাহলে আমরা যে হকটা
সে হকটা পাবো না। আজকালকের এমন সময় এসে গিয়েছে, নিজের হকের জন্য নিজে লড়তেই হবে। আর যদি লড়েই না, তাহলে আমাদের হক পাবো না। এই রকমের কষ্ট আমরা করব। আর আমি আমাদের এই কথার সঙ্গে সঙ্গে আমি আমি এই অত্যন্ত অঞ্চলের কালান, গোমরা, ডিগরখাল সব এই অত্যন্ত অঞ্চলের সবাইকে আমি সেই আপনারা বেরিয়ে এসেন, একটা আওয়াজ তুলুন। কিভাবে কি করতে হবে, আওয়াজ যদি তুলি আমরা রাস্তা বন্ধ বা আমাদের একটা মেমোরেন্ডাম সার্কেল অফিসে দিয়ে আমরা যদি করতে পারি, তাহলে হয়তো আমাদের কোনো ব্যবস্থা হবে। আর যদি আপনারা সবাই বাড়ি বেরিয়ে যদি আসেন না, তাহলে কবে কি হবে এটা বলছে না। কিন্তু আমি আমাদের দলের পক্ষ থেকে একটা কথা বলবো। আজকে যেহেতু আমার বন্ধু উনি আমাকে বলছেন যে কি করছেন আপনারা বিরোধী আসনের থেকে, আমি বলছি আমাদের এত অঞ্চলের যে অবস্থা, সেদিন আমি গিয়েও দেখেছি অনেক কষ্ট অনেকজনে করছেন। সেদিন আরেকটা কথা আমি বলছি, দেখেছি একজন একজন মহিলা, গর্ভবতী মহিলা বোধহয়, আপনার এই দিগরখাল, আপনার এই যে দিগরখাল থেকে গুমলার মধ্যখানে এরকমের ছিলাম, মধ্যখানে নিজেও ছিলাম গাড়ির মধ্যে। আর এই গাড়ির আরো পাবলিকরা চিল্লি করছেন, কি হয়েছে পরে মাথাটা ঢুকিয়ে দেখেছি, একটু দেখেছি আর কি। মাথাটা আমার গাড়ির থেকে বের করি আর কি, ঢুকে গাড়ি থেকে বের করে দেখেছি গাড়ির ভিতরে দেখা যাচ্ছে মহিলা মানুষ। একজনকে জিজ্ঞাসা, আমার সঙ্গে আমার একজন মামা ছিলেন, উনি বলেছিলেন কি হয়েছে, না গর্ভবতী মহিলা আর চিল্লাচ্ছেন, দেখেন না কিভাবে যাবো। একটু সব বেরিয়ে একটু লাইন করে করে দিয়ে একটু সামনে গিয়েছেন যে আসতে পারছেন কি না, কি হয়েছে, এরপরে শুনিনি। আপনি দেখেছেন আটকে রয়েছেন, অনেক কষ্ট হচ্ছে আমার একজন মহিলা মানুষের। এই রকমেরই কষ্ট কন্টিনিউ বর্তমানে চলছে। গেট দিয়ে, প্রশাসন দিয়ে, কি দিয়ে ওনারা করছেন, আপনারা তো দেখতে পাচ্ছেন। অনেক আপনারাই নিজে জানেন অনেক কিছু চলছে। কিন্তু আমি একটা কথা বলছি, আমরা একটা চিন্তাধারা নিয়েছি, কালাইন ব্লক কংগ্রেস, অল ওয়েন্স ব্লক কংগ্রেসের আমাদের নেতৃস্থানীয় ব্যক্তি যারা, ওনাদের সাথেও আমিও শেয়ার করেছি এরকম এরকম। ওনারাও দেখে বলছেন হয়তো আমরা এটা আমাদের শুক্রবারে আমরা বসে হয়তো সেই ডেটটা দিতে পারছি না, কোন দিনে আমরা একটা মেমোরেন্ডাম প্রথমে আমাদের অতি সত্ত্বর দেওয়া হবে, এই প্রয়াস নেওয়া হবে, মেমোরেন্ডাম দেওয়া হবে সার্কেল অফিসে দিয়ে, ব্লক কংগ্রেস থেকে কাটিগড়া, জি জি সরি কালাইন থেকে, কালাইন ব্লক কংগ্রেস থেকে কাটিগড়াতে নিয়ে যাওয়া হবে। আচ্ছা, আমাদের সার্কেল অফিসার স্যার মহোদয় ওনাকে দেওয়া হবে। মানে এই যে আপনারা যেটা প্রয়াস বা পদক্ষেপ নেবেন, এটাকে কাটিগড়া ব্লক কংগ্রেস এবং কালাইন ব্লক কংগ্রেস দুইটা যৌথ থাকবে? ও জি, উভয় থাকবেন, পুরা কাটিগড়ার কংগ্রেস, কালাইন কাটিগড়া মিলিয়ে সবাই মিলে, আপনি সব উইংস মিলিয়ে এটা পদক্ষেপ আপনাকে বলতে চাই, আপনারা যে পদক্ষেপ নেবেন, মেমোরেন্ডাম দেবেন, কিন্তু সেটা মানে পর্যাপ্ত যতটুকু, আপনার কি আশাবাদী যে আপনারা দেবেন আর রাস্তার কাজ হবে বা এই যে সমস্যা সমাধান হবে বলে আপনাদের কি আশা রয়েছে? এটা তো আরো আমরা করে দেখাচ্ছি, আরো এরকমের এভিডেন্স, যে এইরকমের প্রমাণ, মানে আগে আপনারা এইভাবে আরো মেমোরেন্ডাম দিয়েছিলেন, অনেক কিছু কাজও করাচ্ছি, যে আমরা এইরকমের মানে আপনারা এইভাবে আন্দোলন বা মেমোরেন্ডাম দিয়ে অনেকগুলো কাজ মানে হয়েছে আপনারা দেওয়ার ফলে। জি জি, এই কথাটা হচ্ছে আমি বলছি, যদি আশা করা যায়, আমাদের বর্তমানের সার্কেল অফিসার স্যার, ওনার মধ্যে অনেক অ্যাক্টিভিটি আছে, উনি অনেক নিরপেক্ষ হিসেবে অনেক কিছু কাজ করেন। আমরা দেওয়ার পরে উনি নিশ্চয় রেসপন্স দেবেন। উনিও ডিসি স্যারের সঙ্গে কথা বলবেন, বলে হয়তো কোনো না কোনো একটা ব্যবস্থা হবে খুবই কম সময়ের ভিতরে। যদি না হয়, তাহলে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর ভাবে আমরা পদক্ষেপ নেব। এখন বলছি না কি করব,
কিন্তু কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা পদ্ধতিতে আমরা পদক্ষেপ করে নেব। নেবেন, যদি আন্দোলনের প্রয়োজন হয় আপনারা করবেন। আমরা আমাদের এই অনুষ্ঠান আর মানে সময় নষ্ট না করে, জি জি যারা দেখছেন হয়তো অনেক সময় থেকে অনেক সময় লাগছে, ঠিক আছে, জি জি। সময় নিচ্ছে আপনার থেকে। এটা লাস্ট যেটা প্রশ্ন থাকবে, যেটা কথা জানতে চাই আপনার থেকে, যেহেতু আপনি কালাইন ব্লক কংগ্রেস কমিটির মাইনরিটি চেয়ারপারসন, জি, আপনার জি। একটা দায়িত্ব আছে। জি জি। আগামী 2026-এর বিধানসভা নির্বাচন আসন্ন, এ ব্যাপারে আপনারা বা আপনি কাকে প্রত্যাশী হিসাবে দেখছেন বা মনে করেন সেই মানে একজন দায়িত্ববান প্রার্থী হিসাবে দেখতে চান, বা মনে করেন যে যে ব্যক্তি কাঠিগড়ার উন্নতি সাধন করতে পারবে বলে আপনার হিসাবে? আমি বলছি সেটা অনেক সুন্দর কথা বলছেন, কিন্তু সেটা বলার আগে আমি আরেকটা কথা হ্যাঁ, বলতে আপনাকে অবশ্যই চাই। অবশ্যই অবশ্যই। এই কাঠিগড়ার উন্নয়ন হুম, কাঠিগড়ার অনেক কাঠিগড়ার মধ্যে অনেক অনেক আমরা অনেকটা দলের ব্যক্তিবর্গ আছেন, হুম, নেতৃস্থানীয় ব্যক্তি হুম, ওনারাও আছেন। তো আমি একটা কথা বলতে চাই যে এই কাঠিগড়া কেউ বা হুম, যদি কোনো কথা বলতে চায় সোশ্যাল মিডিয়ায় হুম, হোক, কোনো মিডিয়ায়, হুম, সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়ায় হোক, হুম। যে যে কোনো কোনো ধরনের প্রেসে গণমাধ্যম, হোক, হুম, গণমাধ্যমে সংবাদ যদি মাধ্যম, সংবাদ মাধ্যমে হুম, যদি বলতে চায়, তাহলে একটু চিন্তার দ্বারা করে বলেন হুম, কি কথা বলছি, কার এগেইনস্টে বলছি, কি হুম, বলছি। হুম, কোনো 2 দিন আগে হুম, না একদিন আগে আমি দেখেছি হ্যাঁ, একজন ব্যক্তি, আচ্ছা, আমি নাম নেব না, আচ্ছা, কিছু কিছু নাম নিতে নাম যদি আমার মুখে আমি আনি তাহলে আচ্ছা, আমি মনে করি যে আমার কিরকম কিরকম লাগছে। আচ্ছা, কিছু কিছু মানুষে যারা মানুষ কি বলবো ব্যক্তি এর মধ্যে দিয়ে আহ, একজন ব্যক্তি সেদিন বলছেন আপনারই বোধহয় চ্যানেলের মাধ্যমে আচ্ছা, আমাদের কাটিগড়া সুনামধন্য হুম, বিধায়ক হুম, খলিলুদ্দিন মজুমদারের এগেইনস্টে হুম, হুম, ওনার এগেইনস্টে বলছেন উনি কি করছেন, উনি কাঠিগড়ার দায়ী কি দেয়ী যদি, এরপরে উনি বলছেন শিক্ষা নেই, উনি একটা বাংলা লিখতে পারেন না, লিখতে পারেননি, পড়তে পারেননি। হুম, হুম, হুঁ, আমি বলছি অত যদি বেকার, হুম, হুম, অত বেকার, একদম বেকার যে একজন ব্যক্তিকে যদি যারা ভোট দিয়ে এমএলএ বানিয়েছে, আপনিও তো ওই ভোটারের কাছে গিয়েছিলেন, অনেক কিছু সুনামধন্য অনেক কিছু লেস্কার আপনিও তো দিয়েছিলেন, হুম, হুম, দিয়ে এই বর্তমানে বিধায়ককে হুম, বানিয়েছেন। হুম, আপনার স্বার্থের মধ্যে আঘাত হওয়ার কারণে হুম, আপনার কাছে এমন খারাপ লাগলো, আর এমন যে যে ওনার এগেনস্টে লেগে উনি এই তো আমি বলবো 4 বছরের মতন হুম, আপনি ওনার করে আছেন, ওনার পিছনে থেকে 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 অনেক কিছু করছেন, অনেক ওনার এগেনস্টে কথা বলছেন, ওনার কিছু করুন, হুম, সত্যি ওনার বোধহয় অনেক ক্ষতি করতে পারছেন কি না তাও আমি জানি না। হুম, আপনি কিন্তু ওনার এগেনস্টে অনেক কিছু বলছেন, হুম, কিন্তু আমি কি বলবো, আমি হুম, বলার এই ব্যাপারে আমার কিন্তু বলার ছিল না, এরকমের এই ব্যক্তির কথা নিয়ে বলার আমার মন নেই। হুম, হুম, মন নেই কেন, উনি বলছেন যেগুলা জিনিস, হুম। যেগুলা কথার, এক কথায় মানে আপনি যা বলতে চাইছেন, যে বা যেই হোক যে ব্যক্তি বলেছেন, উনি যা বলেছেন এটা কতটুকু সত্য না মিথ্যা, যদি আপনার হিসেবে? আমি কথাটা আবার রিটার্ন হ্যাঁ, বলুন প্রশ্ন বলুন করব। বলুন। আজকে আমি 1-2 দিন আগে দেখেছি যে কাঠিগড়া নিয়ে, দল নিয়ে, এমএলএ নিয়ে আহ, আহ, এ- একজন ব্যক্তি কিছু কথা বলছেন আপনার এই চ্যানেলের মাধ্যমে। যে ব্যক্তি বলেছেন উনি কে, অনেক যে যে দেখেছেন, অনেকজনে দেখেছেন এই চ্যানেলের মাধ্যমে, হুম, ওনার কি আছে, হুম, ওনার আসল পরিচয় কি, হুম, উনি কি করেছেন, হুম,
কোন দল করেছেন, হুম। উনি দলের এগেইনস্টে কথা বলছেন। হুম। সর্বভারতীয় একটা দল, কংগ্রেস দল, এই এই দলের এগেইনস্টে কথা বলছেন। এগেইনস্টে কি উনি, মতলব উনি এই দলের ব্যাপারে বলছেন। একজন এমএলএ কে যদি এই ওখানে টিকিট দেওয়া হয়, ওখানে টিকিট দেওয়া হয়, তাহলে তো বেকার, দল বেকার হয়ে যাবে। হুম। আপনাকে জিজ্ঞাসা করে দিতে হবে নাকি? আচ্ছা। আপনাকে বলে দিতে হবে নাকি টিকিট? আর আপনাকে বলে, আপনাকে জিজ্ঞাসা করে হুম। যে কি আহ, দলে কি কাজ করবে, আপনি হুম। কি, কোনো দলে তো আপনাকে রাখেনি, কোনো দলের মধ্যে তো আপনি জায়গা পেননি। হুম। যদি আপনি অনেকটা দল করে হুম। ছাড়ছেন, হুম। কোনো দলে তো দল থেকে তো আপনি বেরিয়ে আসেননি, দলে আপনাকে বের করে দিয়ে আপনার আপনার মধ্যে কি আছে? আপনার মধ্যে কি আছে? এই অতত অঞ্চলে পুরা আসামবাসী, ভারতবাসী, হুম। পুরা এই খাড়িগোড়া তো ঘটেই দেখছেন, বরাকবাসী সবাই জানে আপনি কি ব্যক্তি। আপনি একটু লজ্জা রাখবেন কথা বলতে, শিক্ষা দেখাতে। আপনি শিক্ষা নিয়ে বলতে একটু লজ্জা করবেন। শিক্ষিত মানুষে এরকমের কাজ করে না। আরেকজনের এগেইনস্টে অশিক্ষিত বা লিখতে পারেন না, পড়তে পারেন না, এরকম বলার আগে নিজে চিন্তা করেন, আমি শিক্ষিত যদি হতাম তো আমি কি কাজ করেছি, অল ওভার বিশ্ব কি দেখেছেন, মানে কি বলতে চাইছেন, বিশ্ব দেখেছে মানে? কি কি নোংরা ভিডিও টিডিও বেরিয়েছিল না, কিন্তু সে কথা বলতে তো আমার লজ্জা করে। আমি সেরকমের আমি বেশি কিছু দেখতেও চাই না। আচ্ছা। এরকম মানুষ যে আবার এই কথা বলছেন, ভাবছেন উনি মানুষ বলে গিয়েছে। আপনি যত কিছু করেন, আপনি পারবেন না। কয়েকজন হয়তো, কয়েকজনে মাফ করে দিয়েছে আপনাকে, মাফ করে দিয়ে আপনার সাথে চলে, সেটার কারণে কিন্তু আপনি মনে করবেন না আপনার সে কথা, আপনার আসল পরিচয় মানুষে বলে গিয়েছে। আপনার আসল পরিচয় মানুষের জানে। আপনি, আমি দয়া করে বলছি, আপনি অন্যর এগেইনস্টে কথা বলতে নিজের দিকটা দেখবেন। আমি কি করছি, আমি কতটুকু করছি। অন্যের এগেইনস্টে কথা বলতে, বিশেষ করে আমি বলছি আমার কংগ্রেস, এই যে আমি কংগ্রেস করি হিসেবে আমি বলছি, আমাদের কংগ্রেস এর এগেইনস্টে কথা বলতে একটু ভেবে কথা বলবেন। কংগ্রেস কাকে টিকিট দিবে, কংগ্রেস কাকে না, সে কথা তুমি দেখিয়ে দিতে হবে না। তুমি কে, কংগ্রেসের কংগ্রেসের ভালো আর বাদ সে কথা বলার, কংগ্রেস প্রেমে, কংগ্রেসের জন্য জান মান, কংগ্রেসের জন্য রক্ত যারা দিয়েছেন, করা আছেন, সেগুলা চিন্তা করবেন। কাকে টিকিট, কে হাইকমান্ডে, কাকে টিকিট কোন জায়গায় দেব, কাকে দেব কাকে দেব না। আপনার একজনের সাথে দুশ্মনী, আপনার একজনের সাথে স্বার্থের জন্য লড়াই লেগেছি। এই লড়াই লাগার জন্য যে আপনার কারণে দলে দেব আর দেব না, এটা কিন্তু চিন্তা করে না। দলে দলে করব, দলে দিব, কোথায় দেব, কি করব, সেটা দলে জানে। কিন্তু আবুল তুমি মহাশয়, এটা সেটা নিয়ে আপনি চিন্তা করবে না, এটাই একটা আমার কথা, আপনি যাকে বলছেন, আপনি হয়তো জানেন আপনি কাকে উদ্দেশ্য করে বলছেন, কিন্তু দর্শকরা হয়তো বুঝতে না পারছে। ঠিক আছে, অত সময় আপনি কাকে বলছেন হয়তো দর্শকদের বুঝতে অসুবিধা হতে পারে। যদি আপনি সেই ব্যক্তি যদি নাম উল্লেখ করতে পারেন, তাহলে দর্শকরা বুঝতে অসুবিধা হবে না। কারণ সব চ্যানেলের সব সংবাদ, সব নিউজ যে সব দেখবে তা কিন্তু হয় না। 100টির মধ্যে হয় 50টি কারো নজরে পড়তে পারে, 50টি হয়তো নাও পড়তে পারে। এই ব্যাপারে আপনাকে বলছি, আপনি কাকে টার্গেট করে বলছেন বা কাকে সম্বোধন করতে চাইছেন বা কাকে উদ্দেশ্য করতেছেন, এই যে দর্শকদের ভালো হবে সেই। আমি কার কথা বলবো, সে আগে যেটি একটি নিউজ বেরিয়ে এসেছিল, সে নিউজটি দেখে আমি বলছি হ্যাঁ ঠিক আছে, আপনার কথাটা সত্যি। অনেকদিন হয়তো আগের নিউজটি দেখিনি, এখন তো হয়তো এই নিউজটি দেখে যদি দেখছে, তাহলে কি হবে বুঝতে পারবো না। সেটা হচ্ছে মানে আপনি আমাদের, কোন ব্যক্তিকে, সেই ব্যক্তিকে আপনি উদ্দেশ্য করে বলছেন এত সময় থেকে? ও, ওনার ভালো নাম আমি জানি না। আচ্ছা। উনি
কি মোল্লা বলে বলেন, আচ্ছা এনা মোল্লা না মোল্লা কি বলে বলেন, একজন মানুষ আমার গ্রামে নাকি তাই এখানে আচ্ছা থাকেন, আমার গ্রামে এসেছেন বুঝে, ওইখানে এসে ওখানে থাকেন আমাদের গ্রামে, এখানে বোধহয় এখানে বোধহয় উনি বিয়াও করেছেন, আচ্ছা। পরে এখানে থাকেন, ওনার কথা বলছি। আহ, মানে এত সময় থেকে আপনি যা বলছেন এই ব্যক্তির নাম হচ্ছে না মোল্লা। এনামুল্লাহ। আচ্ছা কথাটা হচ্ছে, আমি বলছি, আমি আবারও বলছি, হুম, আমাদের আহ, আমাদের আপনার কথাটার আগে আমি আবার বলছি তো, কিন্তু কি হয়ে গিয়েছে তাই আমি এখানে একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছে, তাই আমি আবারও বলছি। বলুন বলুন আচ্ছা। আমাদের দলের হুম, এবং আমাদের সুনামধন্য বিধায়ক হুম, হুম, ওনার এগেনস্টে হুম, আমাদের এখানের একজন লোক, হুম, যিনি উনি ওখানে ছিলেন না, হুম, হুম, ওনার জন্ম, উনি বাইরা লোক এখানে এসে আমাদের লক্ষ্মীপুরেতে, লক্ষ্মীপুর জিপির এখানে এক জায়গায় ঘর বানিয়ে উনি আছেন এখানে, ওনার নাম এনামুল্লাহ। আচ্ছা অনেকে চিনে অনেকে চিনেন না। হুম, হুম, তে প্রথমে আমিও ওনার নাম জানতাম না, হুম, হুম, পরে আস্তে আস্তে ওনার নাম মনে হলো। পেয়েছি, আচ্ছা এনামুল্লাহ। আচ্ছা তে উনি উল্টাপাল্টা কথা বলছেন, আমি উনাকে বলতে চাই, হুম, হুম, যেহেতু আপনাদের মাধ্যমে হুম, উনি আমাদের দলকে হুম, এবং আমাদের সুনামধন্য বিধায়কের এগেইনস্টে উনি কথা বলছেন, তাই আমিও বলছি একজন দলের একজন কর্মী হিসাবে আমি এইরকমেরই আমি বলছি, দলের এগেইনস্টে কথা বলতে চিন্তাধারা করে বলবেন, না হলে হুম, আমরা আইন মতো হুম, দলের পক্ষ থেকে আমরা কোনো ব্যবস্থা নিতে বাধ্য হন। কেন নাকি দল কাকে টিকিট দেব কাকে না, দলে যদি দেয় না দিতে তো দলের এই রকমের হবে সেরকমের হবে, আপনি গণক নাকি? আচ্ছা আপনি কে? আপনি কে? এটা তো অল ওভার ইন্ডিয়ার মানুষে জানে হুম, হুম, আপনি কি করেছেন, হুম, আপনার কাজকর্ম কি, আপনি কি করে চলছেন, কি আপনার পরিচয়। হুম, প্রথমে তো একবার অল ইন্ডিয়ার অল বিশ্বের মানুষে দেখে নিয়েছেন আপনি হুম, কি, হুম, আর আপনি কি করেছিলেন। হুম। মানে বিশ্ব, আপনি যে বলছে উনাকে পুরো বিশ্ব দেখে নিয়েছে, দেখেছে বলতে কি দেখেছে বা কি পর্যায়ে সোশ্যাল দেখেছে, মিডিয়া, কি পর্যায়ে বা কি সোশ্যাল বিষয় নিয়ে আপনি মিডিয়ায়, দেখেছেন? সোশ্যাল মিডিয়ায় একটা অপকর্ম নোংরা কাজ নিয়ে হুম, হুম, আমি নিজে ডাইরেক্ট দেখিনি, হুম, হুম, শুনতে পেয়েছি, একটু নাকি দেখেছিলাম, পুরো কিছু দেখিনি, হুম, একটু দেখেছিলাম হুম। যে উনি এরকমেরই আচ্ছা নোংরা কাজ, সেটা কিন্তু হাসিও হয়, কিন্তু আবার সেটা কথা নিয়ে আবার বলতে লজ্জাও লাগে, সেরকমের কাজ। কথা হচ্ছে উনি, হুম, ওনার পরিচয় কি, উনি কে, তাই দলের কোনো দলে আছেন কি না, না কোনো বিরুদ্ধে দলে আছেন, হুম, না শাসন দলে আছেন, কয়েকদিন হলে ওনার পাশে, কয়েকদিন হলে ওনার পাশে হুম, পাশে হুম, থেকে অনেকজনের লোকে, হুম, অনেক হুম, মানুষের, আমি বলবো অনেক মানুষের আর উনি ক্ষতি, আমি বলবো হুম, অনেক মানুষের লোকসান হয়েছে, এইরকমের মানুষ আমাদের খেলানি চলে হওয়া। উনি এসে এখানে এসেছো, থাকো, ভালো কথা, দেখে কিন্তু ওনার ভালো ওনার খারাপ সেটা না করে এই অত অঞ্চলের উন্নয়নের জন্য চিন্তা করো, ভালোর জন্য চিন্তা করো, যে আপনি কিভাবে হক ভাবে হুম। কিভাবে খাবেন, কিভাবে উপার্জন করবেন, ওগুলা নিয়ে একটু চিন্তা করো, যে আপনার এনর এগেনস্টে দলের এগেনস্টে কিবা, আপনি অনেক দল, হুম, দল থেকে আপনারে নিলম্বিত না কি কয়, আচ্ছা যে আপনাকে বের করে দেওয়া হয়েছে, হুম, আপনি দলে থাকেন, দলে আপনাকে রাখেননি, হুম, একবার কংগ্রেসে ছিলেন, কংগ্রেস থেকে আপনার 6 বছরের জন্য বের করে দেওয়া হয়েছে, 6 বছরও আপনি ঢুকতে পারবেন না। এরপরে শুনলাম কি একটা অপকর্মনা নিয়ে না কিসের জন্য আপনাকে আইডিএফ থেকে বের করে দেওয়া হয়েছিল। আচ্ছা এরপরে দেখলাম আপনি এজিপির কি একটা ডেজিগনেশন নিয়ে হুম, শুনতে পেয়েছিলাম,
বলছো কোথায় সে ডেজিগনেশন আর কোথায় আপনি? এইটা দল থেকে আপনাকে ডেজিগনেশন ছিনিয়ে নেওয়া হয় কেন? আপনাকে বের করে দেওয়া হয় কেন? আপনি যদিও এত একজন মহাপুরুষ, মহাপুরুষ আর এত ভালো, এত শিক্ষিত, অন্যের শিক্ষা নিয়ে অন্যের কথা নিয়ে আপনি সবসময় বলতে থাকেন, সেগুলা সেগুলা জিনিস যে আপনি করেন, আপনি নিজের জন্য চিন্তা করেন না কেন? একটু তো চিন্তা করার দরকার যে আপনি কি করছেন, আপনি কে, কে বা কারা, কি, কেন আমি এই কথা বলছি, আমার কথা কতটুকু মানুষে গ্রহণ করব, কমসে কম মানে এক কথায় সে আবুল হোসেন, কথাটা একটু হ্যাঁ, ওজন, সে কথাটা একটু বিবেক করেন, করে আপনি বলুন। মানে উনি যা বলেছেন, যদি এক কথায় বলেন, উনি যা বলেছেন সত্য না মিথ্যা? টোটালি মিথ্যা। আচ্ছা, এরকমের কোনো কথা হতেই পারে না। মানে আপনার হিসাবে দলে কি এটা? ওনার কথা, ওনার কিছু দেখবে না কিছু লাইক করবে। আজকে আমি ওনার ব্যাপারে কথা বলছি, হয়তো আমাকে দল বলবে বা আমার আমার অনেকজন আছে বলবেন তার জন্য কথা বলে কি ফায়দা, তুমি কেন তোমার সময় নষ্ট করছো, এরকম বলবে। ওনার এই তার কথা বলে কি করবে, হে তো হে কে? ঠিক আছে আবুল মহাশয়, আমরা এই বিষয়ে আসার আগে আমরা বলেছিলাম যে 2026 বিধানসভা নির্বাচনে আপনি কাকে দেখতে চাইছেন, বা প্রত্যাশী প্রার্থী হিসাবে কাকে দেখছে কংগ্রেস, আপনার হিসাবে আপনি কি বলবেন? এবং আপনি আপনি কাটিগড়া বিধানসভার একজন স্থায়ী নিবাসীও, যদি আমি যে কথাটা আপনি বলছেন, দলে কাকে চেয়েছে, দলের টিকিট কাকে দেব, যদিও আমি খালাইন ব্লক কংগ্রেস মাইনরিটির চেয়ারম্যান হিসাবে আমাকে দলে দিচ্ছে, আমি আছি, কিন্তু আমি বলবো সে কথা কিন্তু এখনো আমি বলতে পারবো না। দলে কাকে দেব টিকিট, দলে কিন্তু অবজার, দলে কিন্তু গ্রাসরুট লেভেল থেকে নিয়ে আহ, দেখছে, কখনো দেখছে, অবজার্ভ করছে যে কে এবার এখান থেকে জিতিয়ে আসতে পারবো, এই এরিয়ার মানুষে ভোটারে কাকে পছন্দ করছে, কাকে, সেটা কিন্তু দলে অবজার্ভ করছে, দলে বিবেক বিবেচনা করবেন ওরা, এটা নিয়ে দেখছে, আমি জানি যতটুকু। আর আমাদের এবার আসাম প্রদেশ কংগ্রেস যিনি সভাপতি, উনি টিকিট, ওনার নেতৃত্বে টিকিট আসবে, কাকে দেবেন এবার যাকেই টিকিট দেন উনি, আমি জানবো যে অন্যবারের মতো হবে না, এবার কিন্তু সঠিক জায়গায় সঠিক মানুষে সঠিক ব্যক্তি টিকিট পাবে। আর এটা কিন্তু এই অন্ধ ভক্ত যে বলেন সেরকমের ভয়ে বলছি না যে আমি কংগ্রেসের জন্য অন্ধভক্ত হয়ে গেছি, সেরকম নয়। এবার কিন্তু টোটালি অল আসামে একটি অন্য রকমেরই বাতাবরণ আসবে, আপনারা দেখতে পাবেন। আর খাটিগড়াতে টিকিট, আমি তো সাধারণ হিসাবে দলের না হয় যদি আমি বলি, আমি তো বলবো লোকের একজন যদি আমাদের ক্যান্ডিডেট আসে তাহলে আমাদের ভালো। এটাই আপনি জানতে চান, আপনি কি চাইছেন বা আপনার কি আশা? কিন্তু আমি দলের হিসাবে আমি বলতে পারবো না এখন। একজন দলীয় কর্তা হিসাবে আপনি বলছেন দল যাকে দেবে তাকে আপনি আপনার সমর্থন থাকবে। যে আমার থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে একজন কাঠিগোড়ার বাসিন্দা হিসাবে জি আপনি বলছেন যে যদি কাঠিগোড়া স্থায়ী একজন মানুষকে দেওয়া হয় তাহলে এটা হবে কাঠিগোড়ার বাসীর জন্য সবচেয়ে জি জি ভালো। জি খাটিগড়ার মতলব জনগণে, খাটিগড়ার ভোটার, খাটিগড়ার কংগ্রেসি সবাই যেদিকে থাকবে, যাকে বেশি মতলব সমর্থন করবেন সেদিকে আমিও সেদিকে থাকবো। আচ্ছা, সবের সঙ্গে ঠিক আছে। আমার ব্যক্তিগত পছন্দ নেই, আমি ব্যক্তিগতভাবে আমি বলবো না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ওটাও একবার আমাদেরকে যদিও আমাদের মধ্যে থাকে এরকমের ক্ষমতা, দলে যদি অবজার্ভ করে পায়, যদি আমাদের মধ্যে মনে করেন আমরা কেউ জিততে পারবো, আমরা এই যে ভোটারে ভোট দেবেন, যদি পারা যায় সম্ভব হয় তাহলে বেশি ভালো আমাদের লোকাল থেকে
যদি দেন দলে, সেটা কিন্তু আমি আমার দল ছেড়ে, আমি ব্যক্তিগত থেকে, আমার ব্যক্তিত্ব একটা আছে তো, সেটা থেকে বলছি। আমার দলের বেলা গেলে কিন্তু আমি সেটা বলবো না। দলের যাকে টিকিট দেব সেটাই আমি পছন্দ করি, আর সেটাই আমি মেনে নেব। তাহলে আমরা আর দেরি না করে আজকের এই অনুষ্ঠান পর্ব এখানেই সমাপ্ত করতে যাচ্ছি, এবং আপনাকেও ধন্যবাদ, এবং এতক্ষণ থেকে যারা দেখছেন আপনাদেরকেও জানাই ধন্যবাদ। আমি একটা কথা বলছি, হয়তো আমার কথার মাধ্যমে অনেক ভুল হতে পারে, তাই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এটাই আমার অনুরোধ থাকবে। হয়তো মানুষ মাত্র, আমিও মানুষ, মানুষ মাত্র ভুল হতে পারে, তাই বলে আমি আপনাদেরকে আবারও অনুরোধ করে আমি আজকের পর্ব এখান থেকে আমি সমাপ্ত করছি। তাহলে উনি যা বললেন যে উনার যে মন্তব্যে যদি কোনো ধরনের কোনো কিছু ভাষা যদি এদিক সেদিক হয়ে থাকে, তাহলে উনাকে ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য। আর আমি যেটা বলতে চাই যে আপনাদেরকে ধন্যবাদ, এবং আজকের এই অনুষ্ঠান পর্বে আমরা আবুল হোসেন বড়বইয়া উনার থেকে কথাবার্তা বলে আজকের এই বার্তালাপে আমরা জানতে পারলাম যে কালাইনের যে বর্তমান যে সমস্যা আছে এগুলোর সমাধান নিয়ে কালাইন ব্লক কংগ্রেস কমিটির পদক্ষেপ কি নিচ্ছেন উনারা, এবং 2026-এ উনি তাকে একজন প্রত্যাশী প্রার্থী হিসাবে দেখতে চাইছেন, ইত্যাদি নানা ধরনের কথাবার্তা আমরা আজকের এই অনুষ্ঠান পর্বে আলোচনা করি, এবং সেখানে যথাযথ ওনার থেকে উত্তর পাই। এবং সবাইকে আবারও ধন্যবাদ। নমস্কার।